মানে উনি যদি ওভাবেই মানে 5 কেজি কমানোর যদি ইয়ে থাকে, হুম। উনি তো ওই যে 48 ঘন্টায় 2টা মিল নিয়ে নিতে হয়েছে, আর 72 ঘন্টায় 2টা মিল নিয়ে 72 ঘন্টা থাকলো, তখন পানি টানি বেড়ে যাবে না? পানি Welcome to the Champion Maker Podcast. শুভ ভাই, কি অবস্থা ভাইরা, কেমন আছেন? এই তো কি অবস্থা, সবার খবর এই টবর কি? তো ওয়ালিদ ভাই, তো কি ভাই খবর? আলহামদুলিল্লাহ, কি অবস্থা ভাই, কেমন আছেন আপনারা? এই তো চলতেছে। আলহামদুলিল্লাহ। সবাই ওয়ার্কআউট টোকা ঠিক মতন করতেছেন নাকি? এই চলতেছে ভাই মোটামুটি। শুভ ভাই তো ধুমায় ব্যায়াম করতেছে ইদানিং, আমি যা দেখলাম। খালি ফাঁকি মারতাছে শুভ ভাই। শুভ ভাই উপরে না, কি না। দেখেন? শুভ ভাই খুব ভালো ওয়ার্কআউট করতেছে রিসেন্টলি, আমি দেখলাম একটা তো। পাখি আসছিল ঘরের ভিতর, ওইটা আবার এখান থেকে উড়ে গেল মাত্র, ওটা দেখতেছি। ধরেন নাই পাখিটা? ধরেন না পাখি, ধরেন না। আপনার ওই জিমের কথা শেষ করেন, তারপরে আসবো। কেন শুভ ভাই রেগুলার আসেন না কেন, কি সমস্যা? এই আর কি, একটু দৌড়াদৌড়ির মধ্যে আছি। সমস্যা নাই, সকল প্রকার দৌড়াদৌড়ি আল্লাহ সমাধান করে দিক তাড়াতাড়ি, এটাই আমরা চাই। তো তারপর কি খবর? আজকের আমাদের পডকাস্টের টপিক কি? আজকে আমাদের টপিক তো একটাই, ওটা হচ্ছে টপিক কোয়েশ্চেন এন্ড অ্যান্সার। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। কোয়েশ্চেন এন্ড অ্যান্সার। আর যেহেতু ওয়ালিদ ভাই লাস্ট দুইটা না একটা এপিসোডে week উনি আসে নাই, দুইটা হ্যাঁ, দুইটা এপিসোডে যে উনি আসে নাই, তো ওনার জরিমানা হবে আজকে। এটা শোনো। হ্যাঁ, ওয়ালিদ ভাই একদম আজকে প্রিপারেশন নিয়ে আসছে। উনার এখন দেখেন না, মাইক্রোফোন একদম সুন্দর। সব ঠিক আছে এর ভাই। আগেও ছিল, Ready. Very nice. মাইক্রোফোন ছিল তাই না? আচ্ছা, হ্যাঁ। খেয়াল করি নাই। না, এর আগেটাতে প্রস্তুত। মাইক্রোফোনটা দূরে রাখতো, এখন সামনে, এই কারণে দেখা যায়। কি অবস্থা ভাই আপনাদের সবার? তারপর গাও ভাই, যে আপনি যে লাল জগতে চলে গেছেন, লাল জগতে যাওয়ার কারণটা কি? জমা লাল জগৎ। না সবকিছু লাল করে দিছি, রেড সিগন্যাল দিয়ে দিছি। আচ্ছা, সাবধান। আচ্ছা, এই জমা জিনিসটা কি কি আমরা তিনজন ছাড়া আর কেউ জানে? এটা আপাতত জমা থাক। প্রিয়তমা, এটা তো শেফের গান, তো এটা সবাই জানে। যাই হোক, কি বলে, আমাদের কোয়েশ্চেন এন্ড অ্যান্সার তো আজকে তো আমাদের কি মোটামুটি ভালোই মনে কোয়েশ্চেন আসছে এবার, না? জি হ্যাঁ। জি। দেখলাম তো অনেক 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 আচ্ছা আচ্ছা আচ্ছা। তো অনেক আমি প্রশ্ন মানুষের মনে। শুরু করার আগে একটা জিনিস বলতে চাই। একটা খুব ইন্টারেস্টিং ঘটনা হয়েছে আমার সাথে গতকালকে। তো আমি জিম থেকে বাসায় আসতেছিলাম ইউজুয়ালি। তো বাসায় আসার সময় আমি প্রায় সময় যে দোকানটা থেকে আমি পাউরুটি কিনি, তো ওই দোকানটাতে গেলাম। যাওয়ার পরে ছেলেটা আমাকে জিজ্ঞেস ওই করলো যে বাটার বনের দোকান নাকি এটা? হ্যাঁ 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 হ্যাঁ, মানে বাটার বনের দোকান বলতে ওখানে বেকারির সব আইটেম পাওয়া যায়। লাভলি প্লেস। হ্যাঁ, বেস্ট। তো বাটার বন্ডা ছেলেটা আমাকে জিজ্ঞেস করতেছে যে আচ্ছা ভাইয়া, আপনি যে বের হইলেন দুপুরে, দেখলাম, কই গেছিলেন? আমি বললাম আমি কাজে গেছিলাম। ইউজুয়ালি আমি জিমে যাই, এটা আমি বলি না। বললে কি হয় যে এই ছেলে পেলে গুলা মানে অযথা গেছে সময় নষ্ট করে, এটা আমি জানি। উদয় প্যারা দিব, এই কারণে আমি বলি না। বললাম আমি বাইরে গেছিলাম। পরে আমার বলেছে যে আচ্ছা ভাই, আমি একটা জিনিস বলি আপনার, আপনি কি ট্রেনার? আমি বললাম যে না, আমি ট্রেনার, আমি এমনি ব্যায়াম করি। পরে আমার বলেছে আচ্ছা ভাই, আপনার আমার একটা জিনিস কোন তো। আমি বললাম কি? কয় আপনারা যারা জিম করেন তারা কি রাত্রে ভাত খাওয়া বন্ধ করে দেন? আমি বললাম যে জানি না, অন্য মানুষরা তো বলতে পারি না, বাট আমি তো খাই ভাত। কেন? পরে সে আমার বলতেছে যে আমি যেখানে ওয়ার্কআউট করতাম সেখানে একটা ছেলে আছে, সুই টুই মাইরা, বুঝছেন, আটখার মধ্যে বডি বানায় ফেলেছে। এইভাবে আমাকে বলছে, আমাকে যেভাবে বলতেছে আমি সেভাবে বলতেছি। আটখার মধ্যে মানে বডি বানায় ফেলেছে। তারপরে মনে করেন যে ভাত বুত খাওয়া বন্ধ করেছে, 3 বছর নাকি সে ভাত খায় নাই। আমি বললাম বলেন কি ভাই, 3 বছর ভাত খায় নাই কেন? পরে বলে যে না, সে বলছে যে সুই নিলে নাকি রাত্রে বেলা ভাত খাওয়া যায় না। তো আমি বললাম যে কি জানি ভাই, আমি তো জানি না। পরে আমারে বলতেছে যে ভাই আপনি কি সুই টুই নেন নাকি ভাই? এগুলো নিয়েন না, কিন্তু সুই টুই নিয়ে বডি বানায় না, সব যাবে, ওই পোলার কিন্তু বডি চলে গেছে। তা আমি বললাম ওরে যে সুই বডি বানাই তুলি কি সুই নিতে হয়? হ ভাই, ওই যে ওই পোলা কইছে তো নিতে হয় ভাই, আপনি হয়তো বা জানেন না, ওই আমারে কইছে এটা। বললাম যে ও আচ্ছা আচ্ছা। কিন্তু ভাই আমার যতটুকু ধারণা যে বডি বানাইতে হইলে সুই লাগে না। বডি বানাইতে হলে আপনার ঠিক মতন খাইতে হবে, আপনার একটা ডিসিপ্লিন লাইফ ফলো করতে হবে। পরে কয় কি, কয় না ভাই,
এটা আছে, অনেক ব্যাপার আছে, আপনি বুঝবেন না। আমি বললাম ঠিক আছে ভাই, থাকেন তাইলে, আরেকদিন কথা হবে ইনশাল্লাহ। তো আমি চলে এসে পড়ছি। তো এই যে আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই যে দেখেন, মানে একটা ছেলে, এভারেজ ছেলে যার জিম মানে ওয়ার্কআউট সম্বন্ধে কোনো আইডিয়া নাই, এক্সারসাইজ সম্বন্ধে কোনো আইডিয়া নেই, ওর মাথার মধ্যে যে শুয়ের ব্যাপারটা ঢুকে গেছে, এইটা আসলে কেন হচ্ছে? এটার আসলে রিজনটা কি? মানে মানুষের ব্রেনে আগে জিনিসটা কেন ক্লিক করে যে শুয়ের ব্যাপারটা, মানে এটা তো আসার কথা না, ঠিক না? একটা জেনারেল মানুষ এই জিনিসগুলো সম্বন্ধে এত জানবেই বা কেন, আর এই জিনিসটা তার মাথায় আসবেই বা কেন? তো আমার ফার্স্ট কোয়েশ্চেন ওয়ালিদ ভাইয়ের কাছে যে এই ধরনের চিন্তা ভাবনা যখন জেনারেল মানুষের মাথায় আসে, এটা কেন আসে, তাদের ব্রেনে এটা কেন ক্লিক করে? আমার কাছে মনে হয় ভাই এখন এটা একে তো হচ্ছে ওনারা পুরাপুরি এই ব্যাপারটা নিয়ে এডুকেটেড না। জেনারেল মানুষ এই ব্যাপারটা নিয়ে এডুকেটেড হওয়ার মানে ওই জিনিসগুলো ওনাদের মাথায় ক্লিক করে হয়তো নর্মালি জিমে শুনছে, বা এই যে উনি যেভাবে বললো ওনার এক ফ্রেন্ডের কাছ থেকে বা র্যান্ডম মানুষের কাছ থেকে শুনছে। তো র্যান্ডম মানুষের কাছ থেকে শুই না, ওরা নিজেদেরকে ওই ব্যাপারটা ওই রকম ভাবে এডুকেট করেন। একটা সময় ছিল ভাই, মনে আছে আগে মানুষ বলতো যে ডিব্বা খাইতে হয়, ডিব্বা খায় বডি বানাইছে, বা প্রোটিন হ্যাঁ, সাপ্লিমেন্ট, এই জিনিসগুলো কিন্তু এখন চলে গেছে ভাই। এখন সবাই হইতেছে রাইট, আপনার সুই নিতেছে, মানে সুই নিয়ে কথাবার্তা বলতেছে যে সুই খাইলে সুই নিলে বডি হবে, সুই নিয়ে এটা করতে হবে ওটা করতে হবে। তো এই ব্যাপারগুলো হইতেছে অ্যাবসলিউটলি ভাই। ওয়ালিদ ভাই যেটা বললো যে মানে পাউডার বা সাপ্লিমেন্টের বিষয়টা, হ্যাঁ, এটা কিন্তু ডিব্বা একটা খেয়ে সময় ছিল বডি ভাই, বানানো, পাউডার তারপরে মানে ডিব্বা এইভাবে এটা মানে বলতো একটা সবাই। বিশাল একটা ব্যাপার, মানে বাসায় একটা হ্যাঁ, ডিব্বা আনতেছি, মানে এটা কি না কি যে খাইতেছি, মানে এটা একটা কোনো আরাম কোনো একটা কিন্তু ওইটা জিনিস, কিন্তু এখন বাবারে ভাই বাবা। আপনি অত শুনবেন না। এখন ওই যে মানে ডিব্বা পাউডার এগুলা বলে না, এখন সবাই হচ্ছে সুই সুই। তাইলে মানে বোঝা গেল যে আগে যখন কোনো মানুষের ভালো বডি কেউ দেখতো ব্যাক ইন ডেইজ, তখন যখন মানে প্রোটিন মানে সাপ্লিমেন্ট সম্বন্ধে যখন মানুষ জানা শুরু করে, তখন বডি ভালো দেখলেই তার মানে এই লোক সাপ্লিমেন্ট নেয়, এরকম একটা ব্যাপার হ্যাঁ, চলে আসছিল। এখন আর এখন যখন আপগ্রেড হয়েছে। সাপ্লিমেন্ট সম্বন্ধে মানুষ জানে না, অনেক জেনে গেছে, সব সাপ্লিমেন্ট গুরু হয়ে গেছে, এখন সবাই আবার সুই গুরু হওয়ার ট্রাই করতেছে এখানে, মানে কিছু হইলেই সুই নিয়ে বডি বানাইতেছে। তাই ঘুরে ফিরে কিন্তু মানে দেখেন, মানুষের একটা না একটা মানে বাহানা প্রয়োজন আছে যে মানুষের, ধরেন আপনি একটা কাজ করতেছেন, আমি একটা কাজ করতেছি, কিংবা আপনি একটা কাজ করতেছেন, যে কাজটা হয়তো বা আমি করতে পারলেও আমি করতেছি না আমার আলসেমির কারণে, আমি কি করলাম, আমি ব্লেম দিয়ে দিলাম যে আপনি এই এক্সকিউজ কাজটা হ্যাঁ। ইজি একটা ওয়ে দিয়ে আপনি করে ফেলছেন, আপনি কোনো হার্ডওয়ার্ক করতেছেন না, আপনি হয়তোবা এই হ্যাঁ, একটা ম্যাজিক্যাল জিনিসের কারণে আপনার এটা হয়ে গেছে। ওরা কিন্তু কথাগুলো ভাই এইভাবে বলে যে আমি যদি এটা করতাম তাহলে আমিও হইতে পারতাম। হ্যাঁ, মানে যে আমি নিলে আমিও ব্যাপারটা এমন, এরকম আমি যদি হইতে শুনে পারতাম। নিতাম তাহলে আমার তো কেউ ধরতেই পারতো না, আমার দিকে হ্যাঁ, তাকাইতেই পারতো না। এগুলা তো মানে আমরা নর্মালি কিসে নর্মালি আসলাম জিমে যে যারা মানুষ শুনিলে, যায় ওনাদেরও এটার মধ্যে একটা রোল আছে। দেখা যায় জিমেও এরকম অনেক মানুষ আছে আপনার 5-7 বছর ধরে ট্রেডিশনাল ব্যায়াম ট্যাম করতেছে নর্মালি, ওরা হুম, দেখবেন অনেক এটা রেগুলারলি বলে যে হুম, অমুকের এমন বডি, আমি যদি নিতাম সুই আমারও এরকম হয়ে যেত, আমি নেই না এই জন্য হয় রাইট, না। So, রাইট। এই টাইপের মানুষজনদেরও একটা রোল আছে জেনারেল পিপলের মাথায় এইসব জিনিস ক্লিক করার জন্য। এবং আমি আরেকটা জিনিস এখানে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে আমাদের যারা বডি বিল্ডাররা আছে, মানে মানে আমি বলতেছি আমরা যারা বডি বিল্ডাররা আছি, কম্পিট করে, তাদের একটু সচেতন হওয়া উচিত। কারণ কি, দেখবেন অনেক বডি বিল্ডারই আছে যে ওপেনলি জিমে মেম্বারদের সামনে এই ব্যাপারগুলো ওপেন আপ করে। লাইক ওপেন আপ বলতে এখন আমি বুঝাচ্ছি যে ধরেন একটা নর্মাল মানুষ কিন্তু সেই স্টেরয়েড সম্বন্ধে জানে না, যেহেতু জানে না তার সম্বন্ধে এই বিষয়টা নিয়ে কথা না বলাটাই উত্তম। আপনি কি মনে করেন? জি, অবশ্যই। ধরেন দেখা যাচ্ছে যে কেউ ইনসুলিন ইউজ করে, কিংবা কেউ যে কোনো একটা কিছু ইউজ করে, তো সে কি করতেছে কি, যে ওই মেম্বারদের সামনে জিনিসটা বের করতেছে, বের করে হয়তো বা কেউ আস করতেছে যে, কিংবা তার ট্রেনারই আস করতেছে, কিংবা মেম্বারদের সামনেই নিজেরা এটা বের করে নিজে কিছু একটা করতেছে। যখন এটা ওরা দেখে, ওদের ব্রেনে ক্লিক করে যে এই লোকের বডি এত ভালো, আর এই লোক এই জিনিস এর হাত, তার মানে বডি বানানোর সিক্রেট মানে ওয়েপেন কিন্তু এইটাই, মানুষ মনে করে নেয়। বাট তখন মানুষ কিন্তু এটা ভুলে যায় যে সে তো একটা অ্যাথলিট, তার হিসাব আলাদা, তার বডি আলাদা, তার হিসাব আলাদা, তার যেহেতু সে একটা অ্যাথলিট, সে পারফরমেন্স এনহ্যান্সিং ইউজ করবে, এটা ডিফারেন্ট জিনিস, তার হয়তো বা মেডিকেল সুপারভিশন আছে। তো এই জিনিসগুলো কিন্তু তখন আর মানুষ মাথায় আনে না, তখন মানুষের ব্রেনে ডাইরেক্ট ক্লিক করে যে তার বডি এত ভালো, সে এই জিনিসটা নিয়ে এই বডিটা বানিয়েছে। হ্যাঁ, এর পিছনে কি আছে ওগুলা মানুষ জানেও না, জানার চেষ্টা করে না, শুধুমাত্র ওই হ্যাঁ, একটা এক্সকিউজ ধরে রাখে যে তো এই জিনিসটা নিয়ে উনি এই বডি বানাইছে, আমি এটা নিতেছি না এই জন্য হইতেছে না, আমি নিলে রাইট। আমিও হইতে পারতাম, আমি নেই না এই জন্য, এরকম ব্যাপারটা। তো আমার কাছে মনে হয় যে আমাদের বডি বিল্ডারদের আরেকটু রেসপন্সিবল হওয়া উচিত এই ব্যাপারগুলো নিয়ে, যে হুম। মানুষের মধ্যে মানুষকে জ্ঞান দাও, বাট জ্ঞানটা তাকেই দাও মানে যে ওই জ্ঞানটা নেওয়ার যোগ্য।
আমি হ্যাঁ যোগ্য বলতে কেউকে ছোট করতেছি না। ধরেন একটা ক্লাস 1 এর বাচ্চার যদি আমি ক্লাস 10 এর জ্ঞান দেই, বাচ্চাটা কিন্তু জিনিসটা নিতে পারবে না। তখন এই বাচ্চার কাছে সবকিছু অন্যরকম মনে হবে। মনে হবে যে একটা প্রেশার, মনে হবে যে একটা শর্টকাট খুঁজি, এটা একটা শর্টকাট কি আছে এরকম মনে হবে। সেইম একটা নিউ কামার কিংবা জিমের সাধারণ মানুষ যখন এটা সম্বন্ধে যার তেমন কোনো আইডিয়া নাই, যখন সেই জিনিসটা হাতে পাবে তখন কিন্তু মানে তার কাছে জিনিসগুলা ইজি লাগবে, নরমালি মনে হবে না। সে মনে করবে যে এইটাই হচ্ছে বডি বানানোর অস্ত্র। বাট এখানে যে আপনার ট্রেনিং, নিউট্রিশন, সাপ্লিমেন্টেশন, অনেক ডেডিকেশন সবকিছু আছে, এটার কিন্তু আসলে কোনো ভ্যালু থাকে না তখন। এখন এগুলো অনেক কমন আর কি, হইতেছে অনেক বেশি। আপনি হ্যাঁ বলতেছেন যেমন নিউ কামার ইয়াং, ওদের একটা ভালো বেস ক্রিয়েট হওয়ার আগে, মোটামুটি একটা ফাউন্ডেশন ক্রিয়েট হওয়ার আগে আপনি দেখবেন ওরা এখন অনেক কিছু করতেছে। হুম, হুম। আসলে এই যে মানুষ তো ব্যাপারগুলা বুঝে না, মনে করেন যে মানে বেসিক্যালি আমি এখানে আজকে একটু অ্যানাবলিক নিয়ে আমি ডিসকাশনটা আমি এই কারণে করতে চাচ্ছি যে যখন আমি আমার সামনে একটা মানুষ আমি এরকম দেখছি, তখন এরকম কিন্তু আরো অনেক মানুষ আছে আমাদের আশপাশে যারা এই ঝামেলাগুলোর মধ্যে ঘুরপাক খাচ্ছে, ঠিক না? হুম সো আমার বলার ব্যাপার এখানে, বলার উদ্দেশ্য হচ্ছে যে বেসিক্যালি যে কোনো স্টেরয়েডের মূল কাজ কিন্তু প্রোটিন সিনথেসিস বাড়ানো। দ্যাট মিন্স প্রোটিন আমাদের বডিতে মানে প্রোটিন ইউটিলাইজ করার ক্ষমতা বাড়ায় দেয় বডিতে। বাট প্রোটিন তখনই বডি ইউটিলাইজ করতে পারবে যখন বডিতে প্রোটিন দেওয়া হবে। যদি আপনি না দেন তাহলে ইউটিলাইজ করার ক্ষমতা বাড়ায় কোনো লাভ নেই, ওটা বডির ভিতরে লাভ নেই। এমনি পড়ে থাকবে, দ্যাটস ইট, ঠিক না? সো হুম আমার কথা হচ্ছে যে আগে আপনি একটা ফাউন্ডেশন বানান, আপনার বডিটা তৈরি করেন, বেস তৈরি করেন, ভালো ন্যাচারালি ওয়েল বিল্ড হন, তারপর গিয়ে চিন্তা করা যাবে যে আসলে আপনার গোল কি, আপনি কি বডি বিল্ডার হইতে চান না জেনারেলি আপনি ফিটনেস মেনটেন করতে চান। যদি জেনারেলি মেনটেন করতে চান ন্যাচারালি করেন ভাই, ভালো মতন যদি সাপ্লিমেন্টেশন ঠিক রেখে, খাওয়া ঠিক রেখে, প্রপার ট্রেনিং ইন্টেন্সিটি মেনটেন করে ট্রেনিং করা যায়, আপনি ভালো সাইজ পূরণ করতে পারবেন একটা obviously, নির্দিষ্ট টাইমের মধ্যে, যদি আপনার জেনেটিক পটেনশিয়াল থাকে। আর যদি আপনার জেনেটিক পটেনশিয়াল না থাকে যে আপনি ওই রকম বিগ হইতে পারবেন, তাহলে আপনি পৃথিবীর যত স্টেরয়েড নেন, যত সাপ্লিমেন্ট খেয়ে ফেলান, আপনি ওই লেভেলে যেতে পারবেন না। সো মেক শিওর যে আগে আপনার ন্যাচারাল পটেনশিয়াল চেক করেন। যদি দেখেন যে ন্যাচারালি আপনি বেশি দূর আগাইতে পারেন না, তাহলে আপনার বুঝতে হবে যে আপনার জেনেটিকে এই পটেনশিয়ালটা নাই। অ্যানাবলিক আপনার খুব একটা বেশি হেল্প করবে না। অ্যাটলিস্ট আমি এটুকু গ্যারান্টি দিতে পারি যে হয়তো অ্যানাবলিক নেওয়ার পর আপনার বডি কিছু সাম সর্ট অফ টাইম বডি রেসপন্স করতে পারে, বাট যেটা আপনি চাচ্ছেন যে এলিট অ্যাথলিটের মতন বডি, সেটা কখনোই যেতে পারবেন না, ইম্পসিবল, যদি আপনার জেনেটিক পটেনশিয়াল না থাকে। জেনেটিক পটেনশিয়াল যাদের নাই, ন্যাচারালি অত দূর করতে পারলো না, তো হ্যাঁ, তাদের ক্ষেত্রে জেনারেল পিপল, জেনারেল ফিটনেস যারা ওই মানে ক্রাইটেরিয়াতে পড়ে, হুম, ওরা হুম, যদি আপনার ন্যাচারালি আপনার ডায়েট, সাপ্লিমেন্টেশন, ভালো ট্রেনিং, মোটামুটি একটা ফাউন্ডেশন থাকে, হুম, ন্যাচারালি যদি করতে থাকে, তারপরও তো ভাই আপনার আরো মানে 10 জন 20 জন নর্মাল মানুষ থেকে অবশ্যই বেটার ফিটনেস অ্যাচিভ করা পসিবল। ওটার জন্য তো 100%। আপনার স্টেরয়েডস এর দরকার নেই। না, না। আরেকটা কথা হচ্ছে কি ভাইয়া, মানে এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে, যে কেউ মাসল বিল্ড করতে পারবে। মানে হুম আপনি স্পেসিফিক স্ট্রাকচার যদি চান তো সেটার জন্য আপনার জেনেটিক লাগবে। স্পেসিফিক গেইনস চান প্রফেশনাল হুম বডি বিল্ডারদের জন্য, সেই রকম তখন আপনার জেনেটিক পটেনশিয়াল লাগবে। বাট আপনি যদি চান যে না আমি কেউ নকল করতে চাই না, আমার কারো মতন হওয়ার ইচ্ছা নেই, আমি আমার মতন হতে চাই, আমি আমার হুম পটেনশিয়াল দেখতে চাই, সেই ক্ষেত্রে আপনি মোস্ট অ্যামাউন্ট অফ মাসেল গেইন করতে পারবেন ন্যাচারালি আপনার বডি যতটুকু পর্যন্ত নিবে, যদি আপনার খাওয়া দাওয়া, ঘুম, ট্রেনিং সব ঠিক থাকে, অবশ্যই আপনি মাসেল গেইন করতে পারবেন। মাসেল গেইন যে কেউ করতে পারবে। এবং আমার মনে হয় যে এই বিশ্বাসটা নিয়ে যদি কেউ আগে বাড়ে, তাহলে কিন্তু সে পজিটিভ ভাবে আগাইতে পারবে অনেক দূর। কারণ ওই যে আমি বলছিলাম যে একবার যদি কেউ অ্যানাবলিকে রোডে হাঁটা দেয়, তাহলে এখান থেকে কিন্তু পুল ব্যাক করার কোনো ক্ষমতা, মানে কোনো সুযোগ নেই। হুম হ্যাঁ। ও বাই দ্য ওয়ে, মজার একটা বিষয় শেয়ার করব। আমারই এক বল- আমার স্টুডেন্ট প্লাস ছোট ভাই, আমি নাম মেনশন করবো না কারো এখানে, সে তার বাসায় গিয়ে তার ওয়াইফ মারে দেখাইছে যে আমি যে কথাটা বলছি না, শুধু যে এই রাস্তায় যে হাঁটা শুরু, এখানে একটা রিল আছে, কিন্তু রিলস আছে যে এই রাস্তায় যে হাঁটা শুরু করে তার আর পিছে যাওয়ার কোনো মানে ওয়ে নাই। সুযোগ নাই। হ্যাঁ, ওইটা কিন্তু আমি ওই যে আমাদের ফ্যাট লস এপিসোডে মেবি আমি স্টেরয়েড নিয়েই বলছিলাম। তো সে করছে কি, পুরাটা না শুনে শুধু এটুকু শুনেছি যে বডি বিল্ডিং শুরু করছি, আমার এখন অন্য কোনো কিছু করা যাবে না, আমি শুধু এটাই করবো, নাহলে এটা থেকে পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই। কাউকে বুঝা গেছে আমি কার কথা বলছি। তো এখন মজার বিষয় হইতেছে যে এই যে মেসেজ গুলো দেখেন পোলাপান কিভাবে করে ইউজ করে, ওইটুকু শোনাই স্টপ করে দিয়েছে ভিডিওটা, আর শোনায় নাই। আমি বললাম তো বাকিটা শোনান নাই কেন? কয় না ভাইয়া বাকিটা শোনাই নেই ভাইয়া, ওইটুকুই শুনেছি, ওইটুকু গুরুত্বপূর্ণ। বুঝছেন ঘটনা? এনিওয়েজ, তো শুভ ভাই, আপনি
আপনার একটা হার্ড এক কাপ কফি দরকার। আমার মনে হয় যে 2-4টা প্রশ্ন পড়লে মনে হয় আপনি এমনি তাজা হয়ে যাবেন। চাঙ্গা হয়ে যাবে শুভ ভাই। হ্যাঁ, না, কোনো মজার মজার প্রশ্ন তো পাচ্ছি না, সব সিরিয়াস কথাবার্তা। আমাদের পডকাস্টটা তো আস্তে আস্তে খুব সিরিয়াস পডকাস্ট হয়ে যেতেছে। এটাই তো দ্য চ্যাম্পিয়ন মেকার সিরিয়াস পডকাস্ট। সিরিয়াস পডকাস্ট। বাই দ্য ওয়ে, মুরগি আলারে দেখলাম আনছিল কোন শোতে জানি। যাই হোক, মুরগি আল্লাহর নাম কি? সুরুজ মিয়া, তাই না? হ্যাঁ, আল্লাহ। সুরুজ মিয়া না? না মুরগি জনি আল্লাহর সিংহ। নাম না, কি জানি নামটা, সুরুজ মিয়া মনে হয়। এনিওয়েজ, আচ্ছা ওয়ালিদ ভাইয়া, তো আমাদের এই মুরগির যে ফিটনেসটা, এই বিষয়ে তো আমরা ওয়ালিদ ভাইয়ের তো আমরা কিছু জিজ্ঞেস করতে পারলাম না। তো মুরগির ফিটনেসটা নিয়ে আমাদের কি আসলে কি করা যাইতে পারে বলেন তো? মানে আমরা তো বুঝতে পারতেছি না যে মুরগি কোনটা হেলদি, কোনটার কোলেস্ট্রল বেশি, কোলেস্ট্রল কম। এটা কি করা যায়? এটা একটা খুব কঠিন আচ্ছা একটা এই বিষয় ওয়ালিদ কিন্তু। ভাই, মজার একটা প্রশ্ন করি আপনারে। আপনি জি তো জি। ইউএসএ থাকেন, তো ইউএসএ তে আপনার মুরগির ফিটনেস চেক করে কি ওখানে মুরগি খায় না এমনি খায়? মুরগির ফিটনেস কেমনে চেক করে ভাই? আমাদের বাংলাদেশ তো এখানে মানে ম্যাক্সিমাম আপনার যারা একটু বেশি কনসার্ন ওরা এই যে অর্গানিক খায়, কিন্তু মুরগির ফিটনেস চেক করে কেমনে ভাই? এটা তো আমাদের বাংলাদেশে আমরা কেমনে করেন আপনারা? এখন আমি তো না, আমাদের আগে আমাদের শুনি ওই নাই যে কখনো। আমাদের মুরগি ফিটনেস কোচ আছে একজন, সো উনি আমাদের তো বলতেছিলেন সো তো। কল্ড এখানের কন্টেন্ট ক্রিয়েটররা, কন্টেন্ট ক্রিয়েটর তারা তো মনে করেন যে এই মুরগির ফিটনেস চেক করে দেন মুরগি খায়। এখন ভাই, আমি তো পারতেছি না, আপনিও পারতেছেন না, তো কি হবে আমাদের মুরগির এতে দেশি ফিটনেস মুরগির দাম আরো বাড়ায় দিছে, বুঝছেন? আরো বাড়াই দিছে। হ্যাঁ, বাড়ায় দিছে। হ্যাঁ, দেশি মুরগিতে তো মাংস নাই, তার উপরে আবার হাড্ডির দামটাই বেড়ে গেছে। আহ, ফিট আমার যে ফিট। আমার মনে হয় ফার্মের মুরগি মনে হয় তারে বাম পা দিয়ে লাথি দিছিল, এরপর থেকে মনে কষ্ট নেই আর ফার্মের মুরগি খায় না। অনেক এফোর্ট না না, দিতেছে তাইলে উনি মুরগির ফিটনেস চেক করে খাইতেছে। অনেক এফোর্ট দিয়েছে এবং সে ওয়ালিদ মুরগির ভাই তো ব্লাড ওয়ার্ক মুরগিওয়ালারে করাইছে। চিনে, মানে হ্যাঁ ভাই, মুরগিওয়ালারে তো ওয়ালিদ ভাই তো চিনেন, তাই না? আচ্ছা, এটা আমরা অফ ক্যামেরা পরে ডিসকাস করবো না। হুইজ মুরগি আলা ওয়ালিদ বেচি না গেছে মোটামুটি, সমস্যা নেই। ওয়ালিদ ভাই তো চিনা উচিত, আমি তো শুনছি যে ওয়ালিদ ভাইয়ের খুব ফেভারিট না না আমার হ্যাঁ কোচ। তাহলে ভুল শুনছেন ভাইয়া। শুভ ভাই, আপনি ইদানিং প্রচুর ভুল শুনতেছেন। আল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আমাদের ভাবির কি অবস্থা? মুরগির ফিটনেসের কথা বললাম, ভাবির কি কাটিং টাটিং আসছে? আচ্ছা, না, কোয়েশ্চেনও দেখলাম একটা এরকম। হ্যাঁ, তা আমি আপু জানতে চাইছে ভাবির ফিটনেস, ভাবির কাটিং আসছে কিনা। না, এটা দেখতে হলে ওই যে আমাদের আগের পডকাস্টটা দেখতে হবে, নাইলে এটার রিলেশনটা বোঝা যাবে না। হুম 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 হুম। আর এটার একটা রিল ভাই আপনি সবাই না দেন, আমাদের অ্যাটলিস্ট ক্লোজ এরকে দেখার জন্য দিতে পারেন। মানে ভাবির কাটিং এর জন্য আমরা কত কষ্টই না করছি। ভাবির মানে কাটিংটা আনার জন্য অনেক কষ্ট করছি আমরা, ঠিক। তাহলে জেন্টলম্যান, আমরা শুরু করি। হ্যাঁ, ওকে, আল্লাহর নাম নিয়ে শুরু করলাম, হ্যাঁ, বিসমিল্লাহ। রেডি। আচ্ছা, প্রথমে তো ওই যে আমাদের মোহাম্মদ হাসিন ভাই, হুম উনি গতবারের তো পডকাস্টে ওনার কোশ্চেন অ্যান্সার দিতে দিতেই আমাদের অনেক ভালো একটা টাইম পাস হয়েছিল। সো ভাইয়ার প্রশ্ন দিয়ে শুরু করি। ভাইয়া একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছিলেন যে একটা রেজিমেন্টের ওয়েট ট্রেনিং কতদিন পর্যন্ত চালু রাখা যায়, মানে অন সেম রুটিন উনি কতদিন ওয়েট ট্রেনিং করতে পারেন। আর এটা হচ্ছে যে কার্ডিও কি টাইম টু টাইম কোনো চেঞ্জ করা উচিত? একটা ওয়ার্কআউট প্ল্যান আপনি ততদিন পর্যন্ত কন্টিনিউ করতে পারেন যতদিন পর্যন্ত এই ওয়ার্কআউট প্ল্যানটা দিয়ে আপনি প্রোগ্রেস করতে পারেন। দ্যাট মিনস প্রোগ্রেস বলতে কাজে এখানে আসতেছে। প্রোগ্রেস বলতে যে আপনি কন্টিনিউ এই ওয়ার্কআউট প্ল্যানটা দিয়ে আপনি পাম্প পাইতেছেন, গ্রোথ পাইতেছেন, দেন আপনি মাসেলে ফিল করতে পারতেছেন। তারপর আপনি যখন এই প্রোগ্রামটা শুরু করার পর এই প্রোগ্রামটাতে আপনি ওয়েট ইনক্রিজে কতটুকু প্রোগ্রেস করতে পারছেন, প্রোগ্রেসিভ ওভারলোডে কতটুকু প্রোগ্রেস করতে পারছেন। প্রোগ্রেসিভ ওভারলোড বলতে আমি এখানে বুঝাচ্ছি ওয়েট ইনক্রিজ, র্যাপ ইনক্রিজ, ইন্টেন্সিটি বাড়ানো, নেগেটিভ র্যাপস কতটুকু কন্ট্রোল করতে পারতেছেন, এই ওভারঅল আপনার র্যাপসের কোয়ালিটি কতটুকু বিল্ড আপ হয়েছে। এই জিনিসগুলো, এই মার্কগুলা ক্যাচ করার পর আপনি ডিসাইড করবেন যে যখন দেখবেন যে না আমার এই রুটিনে এই জিনিসগুলো ফুলফিল হয়ে গেছে, লাইক ধরেন আপনার প্রোগ্রামে লেখা ছিল 10 থেকে 12 র্যাপস, এই 10 থেকে 12 র্যাপস যখন আপনি একদম ফুল ইন্টেন্সিটি মেনটেন করে টিল ফেলিয়ার যেতে পারবেন,
ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে, তখন বুঝতে হবে যে আপনার একটা এই ওয়ার্কআউট প্ল্যানটা ডান, আমি হয়তো বা এখানে কিছু চেঞ্জেস আনতে পারি নেক্সট। আসলে ওয়ার্কআউট প্ল্যান খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করার মধ্যে তেমন কোনো বেনিফিট আমি দেখি না, আনলেস আপনার মানে ধরেন আপনার ইনক্লাইন চেস্ট প্রেস করতে, ইনক্লাইন বেঞ্চ প্রেস করতেছেন, এখন কিছুদিন করার পর আপনি আর মাসেলে ফিল পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি চেঞ্জ করে ডাম্বেলে সুইচ করতে পারেন। বাট খুব ফ্রিকোয়েন্টলি যে আপনার খুব ওয়ার্কআউট প্ল্যানগুলো চেঞ্জ করতে হবে এমন আসলে কিছু নাই। আচ্ছা ভাই, এখানে আমি আর আপনার কাছে একটু কার্ডিওটাও কি টাইম টু টাইম চেঞ্জ করার উচিত? আর কার্ডিও আচ্ছা, সেম কার্ডিও আমরা অনেকক্ষণ ধরে কার্ডিওতে করতে একটু পারে? পরে আসি, ওয়ালিদ ভাই হ্যাঁ, প্রশ্নটাকে একটু ওয়েট নিয়ে নেন। ট্রেনিংটার ব্যাপারটা হইতেছে ভাই, আপনার কাছে আমার একটা কোয়েশ্চেন। ব্যাক ইন দ্য ডেজ যখন আমরা প্রথম শুরু করি, হুম হুম, তখন তো দেখা যায় এরকম সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখতাম না আমরা। তো জি আমরা কিছু জিনিস আমরা দেখতাম, যেমন পাম্পিং আয়রন মুভিটা ছিল আর্নল্ড শোয়ার্জনেগারের, আমরা অনেকবার দেখছি। হুম সো হুম, ওইটার মধ্যে ও একটা জিনিস প্রিচ করে যে আপনার ডিফারেন্ট কিছু ইউজ করার, ডিফারেন্ট মানে ট্রেনিং মেথড করার জন্য, মানে বডিকে শক দেওয়ার শখ একটা দেওয়া। মেথড। হ্যাঁ, শক দেওয়ার যে একটা মেথড, তো এটা না মোটামুটি আমার কথা বলতেছি, আমি প্রথম দিকে অনেক ট্রাই করছি। দেখা যায় কিছুদিন পর হুম এই সুপার সেটস অ্যাড করা, জায়ান্ট সেট অ্যাড করা, ড্রপ সেট অ্যাড করা, হুম ক্লাস্টার সেটস করা, এমন অনেক হুম ভেরিয়েশন করতাম। হুম, কিন্তু এরপরে একটা টাইম আইসা, মানে আমার কোয়েশ্চেনটা হইতেছে আপনার লং রানের জন্য। উনি যে কোয়েশ্চেনটা করছে, উনি হয়তো বুঝাইছে যে রেজিমেন্ট বারবার মানে চেঞ্জ করার ব্যাপারটা হয়তো শুরু হুম। দিকে ইনিশিয়ালি কি করতে হবে এরকম। কিন্তু আমি বলতেছি ওভার দ্য ইয়ার্স, ধরেন 8-10 বছর গেছে, আপনার কাছে কোনটা মানে বেশি বেনিফিশিয়াল মনে হয়েছে, এই শক দ্য মাসেল মেথড, নাকি একটা মানে সার্টেন বেসিক এক্সারসাইজ কিছু সিলেক্ট করে ওইটার উপরে আপনার প্রোগ্রেসিভ ওভারলোড করা? যেমন ব্যাকের কিছু এক্সারসাইজ আছে, আমরা ওই বেসটাতে আটকায় থাকি, মানে ওগুলা করি অবভিয়াসলি, যেমন বারবেল রোজ, টিবার রোজ, চেস্টের আপনার ইনক্লাইন ডাম্বেল প্রেস এরকম, তারপরে শোল্ডারের হেভি মিলিটারি প্রেস, অবভিয়াসলি সাইড ল্যাটারালস। তো এরকম জিনিসগুলাই কি আপনি থাকা প্রোগ্রেসিভ ওভারলোডটাকে বেশি প্রায়োরিটি মানে দেন ওভার দ্য ইয়ার্স, নাকি ওই আর্নল্ডের শক দা মাসেল ওইটা শুধু একটা মিথ? আচ্ছা, আমি এখানে কিছু জিনিস একটু হালকা পাতলা করে ব্রেকডাউন করি। লাইক ধরেন আমি মিলো সার্চিপের প্রোগ্রাম করছিলাম, ট্রেনিং প্রোগ্রাম। হুম তো যখন আমি তার প্রোগ্রামটা যখন আমি তার থেকে নেই ট্রেনিং প্রোগ্রামটা, তখন আমি তার সাথে ওই যে ভিডিও কল স্কাইপে আমি কনসালটেন্সি করছিলাম, করে তার থেকে একটা ফর্মুলা নিছিলাম। তো ওই ফর্মুলাতে উনি আমাকে কিছু জিনিস বুঝাই দিছিল। উনি আমাকে বলছিল যে, তুমি যখন আমার ওয়ার্কআউটের ভিডিওগুলো দেখবা, কিংবা আমি যেভাবে ওয়ার্কআউট স্ট্রাকচার করি, যেই মানে স্ট্রাকচারটা উনি আমাকে দিছিল, ওই স্ট্রাকচারে একটা জিনিস করা আছে কি, যে ধরেন খুব ফ্রিকোয়েন্টলি উনি ওয়ার্কআউটের যে আহ, ধরেন যে ওয়ার্কআউট গুলো আছে, ধরেন ইনক্লাইন চেস্ট প্রেস, তারপর ডাম্বেল ফ্লাই, তারপর ধরেন ফ্ল্যাট বেঞ্চ প্রেস, তারপর কেবল ক্রস ওভার, হ্যাঁ, এই যে ওয়ার্কআউটের অর্ডারস গুলা, এই অর্ডার গুলা খুব কুইকলি চেঞ্জ হচ্ছে না। বাট চেঞ্জ হচ্ছে কি, এই যে ওয়ালিদ ভাই যে জিনিসগুলো বলছে, ধরেন ড্রপ সেট অ্যাপ্লাই করা, সুপার সেট অ্যাপ্লাই করা, জায়ান্ট সেট অ্যাপ্লাই করা, স্লো নেগেটিভে ফোকাস করা, ক্লাস্টার সেট অ্যাপ্লাই করা, দেন রেস্ট পজ অ্যাপ্লাই করা। এই জিনিসগুলো ধরেন এভরি 2 উইকস 3 উইকস পর পর, কিংবা এভরি উইকসে এভরি এক্সারসাইজের মধ্যে 2-1টা করে এক্সারসাইজের মধ্যে চেঞ্জেস আনাগুলা, এই জিনিসগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন বডিকে শক দেওয়ার জন্য। বাট তাসিন ভাই যে প্রশ্নটা করছে, ওনার প্রশ্নটা ছিল এরকম যে আপনি ওয়ার্কআউট প্ল্যান চেঞ্জ, দ্যাট মিনস আপনি ধরেন ডাম্বেলের জায়গায় বারবেল, কিংবা পুরো ওয়ার্কআউট প্ল্যানটাই চেঞ্জ করে ফেলানো। ওইটা মানে আমার মনে হয় না তো ইফেক্টিভ কিছু বা না, জরুরি ওইটা কিছু। আমার কাছে মনে হয় না এফেক্টিভ কিছু। বাট হ্যাঁ, ওই যে ওয়ালিদ ভাই যেটা বললেন যে ওয়ার্কআউটের ক্ষেত্রে যেমন ড্রপসের অ্যাপ্লাই করা, ধরেন এভরি 2 উইক পর পর একবার ড্রপসের অ্যাপ্লাই করলেন, কিংবা প্রতি উইকেই আপনি বিভিন্ন এক্সারসাইজের অ্যাঙ্গেলে ড্রপসের অ্যাপ্লাই করলেন, রেস্ট হুম পজ অ্যাপ্লাই করলেন, দেন জায়ান্ট সেট করতে পারেন, সুপার সেট করতে পারেন। এইভাবে করে আপনি ওয়ার্কআউটের ইন্টেন্সিটি বাড়াইতে পারেন, যেটা আমি রাইট। বললাম যে আপনার ইন্টেন্সিটি যে টেকনিকগুলো আছে, এগুলো অ্যাপ্লাই করে আপনি আপনার ওয়ার্কআউটের কোয়ালিটি ডেভেলপ করতে পারেন। এবং যখন অনেক লং টাইম হয়ে যাবে, যখন দেখবেন যে এই সবকিছু অ্যাপ্লাই করার পরেও আপনার আর এই জিনিসটা স্যুট করতেছে না, তখন আপনি 3-4 দিনের একটা গ্যাপ, নরমালি মানুষ ডিলোড উইক করে না, ডিলোড উইক, আমার কাছে ডিলোড উইক বলতে কোনো কিছু না, আমার হিসাব হচ্ছে 2 থেকে 3 দিন, অ্যাটলিস্ট 3 দিন ব্রেক দিয়ে দাও পুরো ওয়ার্কআউট থেকে, সো দ্যাট আপনার বডি, স্পেশালি আপনার যে আমরা যে ট্রেনিং করি, আমাদের কিন্তু মাসেলের রিসিপ্টর গুলো আছে, ট্রেনিং এর রিসিপ্টর, যেগুলো ট্রেনিং এ অ্যাডাপ্ট করে, হুম। হ্যাঁ, আমাদের নার্ভ নিউরো সিস্টেম, এই যে অ্যাডাপ্ট করে যে সিস্টেমটা, এইটাও একটা ব্রেক পায়। এবং এই যে ব্রেকটা না, এইটাও একটা আপনার নেক্সট ফেজে গ্রোথ আনার জন্য এটা একটা শক বডিকে দেওয়া, যেটা অনেকেই সহ্য করতে পারে না। এটা যদি আপনি কেউকে বলেন এখন যে আপনার বডি গ্রো করার জন্য রেস্ট দেওয়া লাগবে 3 দিন, মনে কি পাগল হয়ে যায়, লিটারালি পাগল হয়ে যায় যে হ্যাঁ হ্যাঁ
3 দিন গ্যাপ দিব, আমি তো পাগল হয়ে যাবো। কিন্তু ওই যে 3 দিন আপনি গ্যাপ দিচ্ছেন, ওই 3 দিন গ্যাপ দেওয়াটা আপনার নেক্সট যে গ্রোথ ফেজ আছে, ওই গ্রোথ ফেজের প্রথম বিগেস্ট স্টেপ হচ্ছে রেস্ট দেওয়া, বডির রিসেপ্টর গুলাকে ফ্রেশ করা এবং রিসেপ্টর গুলাকে হাংরি বানানো। এবং এই যে আমরা যে ট্রেনিং করি, লং টাইম ট্রেনিং করি, ট্রেনিং করার কারণে কিন্তু আমাদের মাসেলে ওয়্যার এন্ড টিয়ার হয়, আমরা ব্যথা পাই, মাসেলের ভিতরে ছিঁড়ে ধরা যায়, অনেক সময় দেখা যায় টিস্যু ব্রেকডাউন হইতে গিয়েও কিন্তু টিস্যু টিয়ারও হয়ে যায় অনেক সময়। তো এই জিনিসগুলো কিন্তু রিপেয়ার হয়, 2-3 দিন ব্রেক দেওয়ার কারণে কিন্তু বডি থেকে ইনফ্লামেশন নামে, ইনফ্লামেশনটা নেমে গেলে দেন আপনার বডি নতুন করে গ্রো করার জন্য রেডি হয়, ফ্রেশ হয়। তো এই যে জিনিসগুলো যদি আমরা মেনটেন করি, এবং ওয়ালিদ ভাই যে পয়েন্টগুলা বলছে, যে আমি ওনার সাথে একমত, যে আমি মনে করি যে এই যে ড্রপ সেট, সুপার সেট, জায়ান্ট সেট যেগুলোর কথা উনি বললেন, ক্লাস্টার সেট, এই জিনিসগুলো যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের মনে হয় না খুব ফ্রিকোয়েন্টলি ওয়ার্কআউট ফুল চেঞ্জ করার চেঞ্জ কোনো করার প্রয়োজন আছে। দরকার আছে। হ্যাঁ, হ্যাঁ আর কার্ডিওর ব্যাপারটা হ্যাঁ সো কামিং ব্যাক টু কার্ডিও টপিক, কার্ডিও ডিপেন্ড করে, ধরেন আপনি যদি অফ সিজনে কার্ডিও করেন, দ্যাট মিনস আপনি গ্রোথ ফেজে কার্ডিও করেন, সেক্ষেত্রে খুব বেশি একটা কার্ডিও চেঞ্জ করার প্রয়োজন মনে করি না আমি। 30 থেকে 45 মিনিটের একটা ডিউরেশনে আপনি আপনার কার্ডিওটাকে আপ ডাউন করে রাখতে পারেন, ডিপেন্ডিং অন আপনার মেটাবলিজম, ডিপেন্ডিং অন আপনার কোমরে কতটুকু ব্যথা করতেছে কিনা, আপনার হাঁটু সোর হয়ে গেছে কিনা, এগুলা জিনিস আপনার মাথায় রাখতে হবে। আর যদি আপনি কাট ডাউন ফেজে কার্ডিও করেন, অবশ্যই আপনি আপনার প্রোগ্রেস বুঝে আপনি আপনার কার্ডিও আপ ডাউন অথবা স্টেডি স্টেটে রাখতে পারেন। মানে টাইম ডিউরেশনটা বাড়াতে পারে যদি দেখা যায় কোনো চেঞ্জেস না হ্যাঁ আসতেছে। মানে যদি আপনি টাইম যদি কখনো 30 মিনিটস করতো, এখন তো 40 মিনিটস 50 মিনিটস করতে পারে, এরকম আর কি। ডিপেন্ডিং অন, অনেক সময় দেখা যায় যে কার্ডিও না বাড়ায়, অনেক সময় ফুড ড্রপ, ধরেন কার্ব ড্রপ করলে অনেক সময় কাজ হয়ে যেতে পারে, ডিপেন্ড কাজ করে হয়ে আসলে যায়। পার্সন টু পার্সন। হ্যাঁ তো ভাইয়া, এই কোয়েশ্চেন থেকে আমার একটা মজার জিনিস মাথায় আসছে, এটা আমি শিওর শিওর আপনার জিজ্ঞেস করতে চাই। এটা শিওর আমি অনেক জায়গায় দেখছি, সোশ্যাল মিডিয়ার অনেক জি বডি বিল্ডাররা, ইনফ্লুয়েন্সাররা এই জিনিসটা, মানে এটা অ্যাকচুয়াল কোনো সিরিয়াস কোয়েশ্চেন না, জাস্ট জি র্যান্ডম। লেটস সে যদি আপনাকে মানে এমন একটা বলা হয় যে আপনি প্রত্যেকটা বডি পার্টের জন্য লাইফ টাইম একটা এক্সারসাইজ চুজ করতে পারবেন, মানে একটা বডি পার্ট একটা এক্সারসাইজ, এর বেশি করতে পারবেন না, আপনি কোন মাসেলের জন্য কোন এক্সারসাইজ চুজ করবেন? আমি অ্যানসার করব। হ্যাঁ হ্যাঁ, উপর ফর থেকে শুরু চেস্ট, করে দেন। ইনক্লাইন ডাম্বল প্রেস, ফর ব্যাক বেন্ড ওর বারবেল রো, ফর শোল্ডার ডাম্বল সাইড রাইস, দেন কি কি গেল, চেস্ট, ব্যাক, শোল্ডার গেল, তারপর আর্মস। আর্মসে তো ভাই বাইয়ার ট্রাইসেপ, বাইসেপ এন্ড ট্রাইসেপ চুজ করে দিবেন আলাদা। হ্যাঁ আলাদা। বাইসেপের কেবল কার্ল, আর ট্রাইসেপের আপনার ওভারহেড রোপ এক্সটেনশন। কেবল কার্ল স্পেসিফিকলি বলেন ভাই, কেবল কার্ল কি রোপ স্ট্রেট বার নাকি কেবল কার্ল? স্ট্রেট বার? হ্যাঁ স্ট্রেট বার, অথবা যদি আপনার জিমে ইজি বার থাকে তাহলে ইজি বার কেবল কার্ল, দ্যাট মিন্স বারবেল কার্লের মিমিক কেবল কার্ল, ঠিক আছে? আচ্ছা, মানে আপনি বারবেল ডাম্বেলের বদলে কেবলে চাইতেছেন। হ্যাঁ, আর আচ্ছা, লেগস এর জন্য ওয়ান এন্ড অনলি, যদি আপনার বডি আপনাকে অ্যালাউ করে, আপনার অ্যাবিলিটি থাকে, স্কোয়াট। একটু ব্রেক ডাউন করেন ভাই, কোয়াডসের একটা সিলেক্ট করেন আর হ্যামসের সিলেক্ট করেন। আচ্ছা, কোয়াডসে যদি দেন, ধরেন যদি আপনার মানে বললাম যে যদি অ্যাবিলিটি থাকে, ধরেন আপনার কোনো নিতে সমস্যা নাই, আপনার কোমরে কোনো সমস্যা নাই, আপনার হিপ ফ্লেকশন ওকে আছে, দেন স্কোয়াট ফর কোয়াডস। আর যদি আপনার এই প্রবলেমগুলো থাকে, তাহলে হ্যাক স্কোয়াট ফর কোয়াডস, আর হ্যামস্ট্রিং এর জন্য লাইং লেগ কার্ল অথবা সিটেড লেগ কার্ল, দ্যাটস ইট। কাফস কাফের জন্য স্ট্যান্ডিং না সিটেড? স্ট্যান্ডিং কাফ রেজ তো ইজি সবার জন্য, সিটেড কাফ রেজ অনেকের জন্য মেশিন থাকে না, তো স্ট্যান্ডিং কাফ রেজ। আর অ্যাবসের জন্য আপার অ্যাবসের জন্য রোপ ক্রাঞ্চেস, আর লোয়ার অ্যাবসের জন্য হ্যাঙ্গিং লেগ রাইস। মোটামুটি পুরো বডি তো কমপ্লিট করে দিলাম নাকি? হ্যাঁ ইয়েস। সো নেক্সট কোয়েশ্চেন। আমাদের এক ভাইয়ের, ওনার রেস্ট ডে তে অনেক মাথা ব্যথা করে। আমরা তো রেস্ট ডে তে খালি ঘুমাই, এনজয় করি, ওনার মাথা ব্যথা করে আর প্রচুর বডি পেইন হয়। মাথা আমার মনে হয় ব্যথার সাপ্লিমেন্টেশন ঠিক মতো নেয় না নাকি? না, আমার মনে হয় মাথা ব্যথা যেহেতু করে রেস্ট দিতে, ওনার ডিহাইড্রেশন থেকে মাথা ব্যথাটা করে, উনি ঠিক মতন পানি খায় না। বডি পেইন অথবা বলতে ওনার কি body pain- সোরনেস বুঝাইতেছে? না, মাথা ব্যথা করে বডি পেইন কেন হবে? বডি পেইনের কথা বলছে আর কি। বডি পেইন, ওয়ালিদ ভাই, বডি পেইনের কারণ কি? মানে ট্রেনিং এর কারণে, মাসেল সোরনেসের জন্য হতে পারে না? মাসেল সোরনেস তো হইতেই পারে, কিন্তু এখন উনি মাথা ব্যথা, ডিহাইড্রেশন হইতে পারে, রিজন আর কোনো তো কারণ থাকার কথা না। আমাদের তো রেস্ট ডেতে ঘুম টুম ভালো হইলে, খাবার দাবার ভালো হইলে আরো ভালো ফিল হয়। সেটাই। মেক শিওর ইউ গেট হাইড্রেটেড। ইয়েস।
মানে ওনার আপনার হাইড্রেশন অন পয়েন্ট আছে কিনা সেদিকটা আপনি একটু খেয়াল রাখবেন। আচ্ছা, তাসিন ভাইয়ার অনেকগুলো কোয়েশ্চেন আছে, সব কি এক লাইনে করে শেষ করব, না মনে করেন যে মিলাই মিলাই করব? মিলাই মিলাই করেন, সমস্যা ঠিক নেই। আছে, মিলাই মিলাই, আচ্ছা ঠিক আছে। আরেক দিকে যাই, বডি বিল্ডিং এ কি হালকা নক নিচে কোনো ইস্যুস হতে পারে? না, নকনিজের কোনো ইস্যু, নকনিজ বলতে মেবি নকনিজের ব্যাপারটা ওয়ালিদ ভাই একটু ভালো নকনিস বুঝে, উনি একটু বলতে প্রবলি ওই যে আগে আমি সোজা হয়ে যতটুকু দাঁড়ালে জানি যে কি নিজ সোজা হয়ে দাঁড়ালে লাগা হ্যাঁ যায় সেটা? নি একসাথে এটা লেগে তো যায়, আর্মিতে হ্যাঁ। না নিবে না, আর আর্মিতে আর্মিতে নেয় না, এটা না এটা তো কোনো বাদ মানে দিয়ে দিবে, ওইরকম প্রবলেম রিজেক্ট না, হয়ে যায়। এটা স্ট্রাকচারাল একটা ব্যাপার। আর্মিতে বাদ তো দেওয়ার কারণ কি জানেন? হয়তো দৌড়ানোর সময় একসাথে হয়ে যায় এরকম কিছু। দৌড়ানোর সময় হ্যাঁ, ওটা বাড়ি লাগলে ওই দৌড়াতে পারবে না, পড়ে যেতে পারে, তখন পড়ে যেতে পারে। সৈন্যের হাতে একটা বডি মানে বিল্ডিং এ শত্রুর হাতে একটা সৈন্য চলে যাবে। চলে যাবে, হ্যাঁ। বডি বিল্ডিং এ তো আমরা যুদ্ধ হ্যাঁ। করতেছি না, সো কোনো প্রবলেম হওয়ার কথা না। So, I hope না So, কোনো no tension, do ওয়ার্কআউট কি 40. আছে? ইজ देयर এনি ওয়ার্কআউট যেটাতে নক নিজ লাগতে পারে? আমি তো I সব don't জায়গায় think তো so, না। আমাদের নিজ দুইটা দুই দিকে, হ্যাঁ। সো নক তো হচ্ছে না কোথাও, সো আই গেস শুডন্ট বি আ প্রবলেম, রাইট? না, বডি কোনো বিল্ডিং এ এটা আপনার নিয়ে কোনো মোটামুটি মাসেল গ্রোথ হলে আমার তো মনে হয় যে নক নিস প্রবলেম চলে যাওয়ার কথা গুরুজি না ভাই। ভুল করলে মাফ করে ইনার দিবেন, লেগস কিন্তু মানে মোটামুটি যদি আপনার হ্যামস্ট্রিং ইনার লেগস একটু ডেভেলপ হয় তাহলে তো নক নিসের প্রবলেম থাকার কথা না। থাকার কথা না, থাকার কথা না। হ্যাঁ আরো এখানে জায়গা ওখানে ফিল আপ হয়ে যাবে, মানে আরো হ্যাঁ সাইডে ফিল সরে আপ হয়ে যাবো। যাবে, হুম হুম। না, এটা কোনো ইস্যু না আহ, তাহলে। বরঞ্চ আচ্ছা ট্রেনিং এর কারণে যখন আপনার মাসেল গ্রো হবে তখন আপনার হ্যাঁ, বডির অনেক কিছু চেঞ্জ আসবে, আপনার বডির স্ট্রাকচারে, বডি কম্পোজিশনে অনেক কিছুতে চেঞ্জ আসবে। তখন আপনি যেগুলো অনেক প্রবলেম ফেস করতেন আগে, ওগুলা দেখবেন সামনে গিয়ে এগুলো কোনো প্রবলেমই না আপনার জন্য। অ্যাবসলিউটলি। আচ্ছা, তাসিন ভাইয়ের আবার আরেকটা প্রশ্নে চলে আসি। তাসিন জি ভাই ওয়াজ আস্কিং জি। ডেইলি প্রোটিন নিডের কত পার্সেন্ট প্রোটিন পাউডার থেকে নেওয়া যাবে? কত পার্সেন্ট প্রোটিন পাউডার থেকে নেওয়া যাবে? হ্যাঁ, ডেইলি যে প্রোটিন ইনটেকের যে নিডটা থাকতেছে বডিতে, আমরা তো আমার এটা কাছে মনে হয় ডিফারেন্ট নট সোর্স মোর দেন থেকে নিচ্ছি, আমরা 30%। ডিম থেকে খাচ্ছি, চিকেন থেকে নিচ্ছি। সো হিজ কোয়েশ্চেন ইজ কত পার্সেন্ট নিতে পারবো? 30%? ওয়াই 30%? ওয়াই কান্ট উই 30%। টেক মোর? 30% এই কারণে যে আমি 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 প্রবলেমটা কি ইফ ইউ টেক মোর? আমরা যদি 50-60% নেই তাহলে সমস্যা কি? প্রবলেম কিছুই নেই। প্রবলেম হচ্ছে আপনি আপনার বডিরে অলস বানাইতে পারবেন না। আপনি যখন বডিরে ইজি ডাইজেশন প্রোটিন দিয়ে অভ্যাস করে ফেলাবেন তখন আপনার বডি আর ফুডরে ব্রেকডাউন করতে চাবে না ঠিক মতন। সো বডিটা তখনই ইজি ডাইজেস্টিং প্রোটিন দিবেন যখন বডির দরকার, লাইক আপনার পোস্ট ওয়ার্কআউট পোস্ট হতে পারে, আপনি যখন ব্যস্ত থাকবেন বিজিএস টাইম, ওই সময় আপনি দিতে পারেন। আমার আচ্ছা কাছে মনে হয় পোস্ট ওয়ার্কআউটে আপনার যেহেতু দরকার মানে হুম, ফাস্ট অ্যাবজর্বিং প্রোটিন, হ্যাঁ তখন নিলে ঠিক আছে। আর বাকি টাইম মোস্ট অফ দ্য টাইম আপনি চেষ্টা করেন যে ফুড থেকে কতটুকু নেওয়া যায় ম্যাক্সিমাম। হুম। তারপর আপনার হুম, লাইফস্টাইল অনুযায়ী যদি আপনি ফুড থেকে নিড পূরণ করতে না পারেন তখন আপনি একটু সাপ্লিমেন্টেশনের উপর হন, সমস্যা নেই। আমি রিসেন্টলি ট্রাই আমি করি একটা জিনিস পোস্ট ওয়ার্কআউট ছাড়া আর বিজি টাইম ছাড়া মোস্ট অফ দ্য মানে প্রোটিন ইনটেকটা ফুড দিয়ে কভার আপ করা। রিসেন্টলি আমি একটা জিনিস অ্যাপ্লাই করে দেখছি, ট্রাই করে দেখছি। আমি যদি আপনারা চাইলে আমি একটু শেয়ার করতে পারি বিষয়টা। আমি এখন আমার কোনো অ্যাথলেটের উপরে ট্রাই করিনি, আমি আমার নিজের উপরে ট্রাই করছি। কারণ যে কোনো জিনিসই আমি আগে আমার উপরে ট্রাই করে দেখি যে এটা কি অবস্থা হয়, দেন আমি অন্য মানুষের উপরে যাই। তো আমি একটু শেয়ার করবো ব্যাপারটা। জি জি ভাই অবশ্যই। হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে গো হেড। ধরেন আমি ওয়ে প্রোটিন পোস্ট ওয়ার্কআউটেও নেওয়া বন্ধ করে দিছি। ধরেন আপনার টাইমেও আমি নেই না, ধরেন মানে ইজিও কোনো মিল হিসেবে রাখি না। আমি যেটা করতেছি কি, আমার প্রতিটা সকালে খান মিল, ধরেন আমার না? 2 স্কুপ যদি ওয়ে প্রোটিন থাকে দিনে, হ্যাঁ, হুম, ধরেন আমার যে কয় হুম, স্কুপ ওয়ে প্রোটিন আমার দিনে থাকুক, আমি করি কি আমার প্রতিটা মিলের সঙ্গে হাফ স্কুপ করে আমি অ্যাড করে দিতেছি, প্রতিটা মিল, ইচ এন্ড এভরি মিল। এখন প্রশ্ন আসতে পারে যে এটা কেন? ধরেন কেন? এটা তাদের জন্য যারা খুব সিরিয়াসলি মাসেল বিল্ড করতে চায়, লাইক বডি বিল্ডার ছাড়াও আছে না, যেমন ওয়ালিদ ভাই চায়, গাও ভাই চায়, শুভ হুম, ভাইও চায়। তো সবাই যারা আপনারা সিরিয়াস বডি বিল্ডিং করতে চান তাদের তো ধরেন এভরি 3 আওয়ার্স পর পর অ্যামাইনো স্পাইক দরকার আমাদের বডিতে, কারণ 3 আওয়ার পর পর অ্যামাইনো আস্তে আস্তে করে ড্রপ করা শুরু করে। তো আমরা যখন স্লো ডাইজেস্টিং প্রোটিনটা নেই, ওটা তো ইজিলি এত তাড়াতাড়ি ডাইজেস্ট হয় না, ডাইজেস্ট হইতে হবে, দেন বডি না এটা ইউটিলাইজ করবে, হুম, ঠিক না? প্রোটিন আপনি কত গ্রাম খাইলেন, প্রোটিন তো অ্যাবজর্ব করে ফেলালো বডি, বাট কতটুকু কাজে লাগাইতেছে এটা তো ইম্পর্টেন্ট। কাজে লাগানোর কাজ শুরু করাটা হলো মেইন আমাদের জিনিস, ঠিক না? তো আমি হুম, যেটা করতেছি যে শুরুতেই ধরেন এই স্লো প্রোটিনের সাথে যখন আমি ফাস্ট প্রোটিন দিয়ে দিতেছি, তখন প্রথম কিছু আওয়ারে কিন্তু আমার ওই ফাস্ট অ্যাক্টিং যে প্রোটিনটা, আমার ওয়ে প্রোটিনটা, এটা যে কিন্তু লুসিন আইসোলুসিন মানে অ্যামিনো অ্যাসিড ছেড়ে দিতেছে অলরেডি, কারণ এটা ইজিলি ডাইজেস্ট হয়ে যেতেছে। ফর দ্য টাইম বিং যখন আমার স্লো ডাইজেস্টিং প্রোটিনটা ভাঙ্গা শুরু করতেছে, ততক্ষণে কিন্তু ফাস্টটা আস্তে আস্তে ডিক্লাইন হয়েছে, বাট ওই ডিক্লাইন হইতে কিন্তু আমার স্লোটা আবার স্পাইক করা শুরু করে দিতেছে।
সো কন্টিনিউয়াসলি আমার বডি থ্রু আউট দ্য মানে এভরি 3 আওয়ার্স পর পর কিন্তু অ্যামাইনো স্পাইক পাইতেই আছে। সো আমার বডি অলওয়েজ পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স এবং অলওয়েজ অ্যানাবলিক মোডে আছে, গ্রোথ ফেজে আছে। আপনারা আমার এই থিওরির সাথে কতটুকু একমত? আমরা এটা ট্রাই করে দেখবো ভাই। আমি No অলরেডি idea. ট্রাই করে দেখছি, 2 সপ্তাহ ধরে এটা ট্রাই করে দেখতেছি এবং মোটামুটি আমি দেখলাম যে রিকভারি ওয়াইজ ইচ অ্যান্ড এভরি 3 আওয়ার্স পর পর যে একটা ব্যাপার আছে না, সব দিক থেকে আমি অনেক বেটার পাইতেছি। সো এটা আচ্ছা অবশ্যই ট্রাই তাসিফ করে ভাই, দেখবো। একটা জায়গা আছে, সেটা হচ্ছে যে ওই কোন জায়গায় আমাদের এটা? সোকল কন্টেন্ট ক্রিয়েটরদের ওই পডকাস্ট গুলাতে আর কি। জি। তো ওইখানে একজন বলতেছিল এই যে প্রোটিন পাউডার যে খায়, হুম। it takes the body 48 to 72 hours to process it. এগুলো আমরা পোস্ট ওয়ার্কআউট কেন খাইতেছি ভাই? আমার মনে হয় যে ওরা ওয়ে প্রোটিনের ফাংশনই জানে না, অ্যাকচুয়ালি ওয়ে প্রোটিনটা আসলে কি না জানে, যে এইসব ভাই ব্লাডি ভাই কন্টেন্ট ক্রিয়েটর একটু ভরে দেন ভাই, মানে একটু ভরে দেন, It's ওরা নিজেরাই দরকার। ভরা ভাই, ওদেরকে কি ভরবো আর, মূর্খ লোকজন আর কি হ্যাঁ, বলবো। 72 hours ভাই। ওয়ে প্রোটিন যদি ওয়ে প্রোটিনের মতন ফাস্ট অ্যাক্টিং প্রোটিন যদি 72 আগুন আওয়ার্স লাগছে লাগে, না কোথায় এটা? অ্যাম্বুলেন্স? সরি ভাই, আমার এখানে হয়তো কোনো সমস্যা নেই, নো হ্যাঁ, প্রবলেম, চলে যাইতেছে। এটা থাকবে না। তো ওয়ে প্রোটিন যদি 72 আওয়ার্স লাগে ডাইজেস্ট হইতে, তাহলে আপনার চিকেন, ফিশ আর বিফের কি হবে, এগের কি হবে? তাই তো কারোই বডি বানানো সম্ভব না। মাসখানেক লেগে যেতে পারে। ইউজ ইউর ব্রেইন, কন্টেন্ট না মানে কন্টেন্ট 72 আওয়ার্স থাকার লজিকটাই তো মানে আমার যে 72 আওয়ার্স এর মধ্যে তো আর বি পুপিং 3 টাইমস এট লিস্ট। আমার মনে হয় যে ওনার মনে হয় 72 আওয়ার্স লাগে, কারণ ওনার বডি স্লো। ওই যে আগের দিনের 1997 সালে যখন কম্পিউটার গুলা ছিল না আগের, ওইরকম কম্পিউটার। নো, আপনি জানেন না, আপনি ভুলে গেছেন, উনি দেশি মুরগি খায়। রাইট, উনি মুরগি বিক্রেতা। আচ্ছা যাই হোক, তো আমরা আগাই সামনের দিকে। জি। তো এখানে হাসিন ভাইয়ের আরেকটা কোয়েশ্চেন সিরিয়াল এসে পড়ছে, সেটা হচ্ছে যে সকালে ডিম খেলে 1 ঘন্টা পর ওয়েট ট্রেনিং করলেও রিফ্লাক্স আসতে থাকে। সকালে কি তাহলে জাস্ট হাফ স্কুপ ওয়ে খেয়ে ট্রেন করে একটা ঠিক হবে নাকি? আচ্ছা, তাসিন ভাইয়ের উনি প্রশ্নটা, উনি উনি কি ডিম খায়? কটা ডিম খায়? একটু লেখে নাই। আচ্ছা যে করে ডিমই খাক, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে অনেকের উনি যদি এগ হোয়াইট খেয়ে থাকে, অনেকের দেখা যায় যে এগ হোয়াইট খেলে অ্যাসিডিটি হয়, আবার অনেকের হোল এগ খেলেও অনেক সময় অ্যাসিডিটি হয়। কারণ প্রত্যেকটা মানুষের স্টমাক অ্যালার্জি বলতে একটা ব্যাপার আছে, ফুড স্টমাক অ্যালার্জি। সো এই ফুড স্টমাক অ্যালার্জি যার ডিমের মাত্রা বেশি, ডিমের ফুড স্টমাক অ্যালার্জি যার বেশি, তার এই ডিম খেলে যে অ্যাসিড রিফ্লেকশনটা হয়, বার্বস আসে, ব্লোটিং হয়, এটা একটা রিজন হতে পারে। আরেকটা রিজন হচ্ছে যে মেবি উনি ডিমটা খেয়ে খুব অল্প সময় ব্রেক দিয়ে চলে যায় ট্রেনিং করতে। কেউ যদি মর্নিং এ ওয়ার্কআউট করে, তো মর্নিং এর মিলটা নেওয়ার অ্যাটলিস্ট 1.5 থেকে 2 ঘন্টা ওয়েট করা উচিত আমি মনে করি। এবং এটা আমি আগে অনেক সময় ভুলটা করতাম। তো সবাই তো ইয়েতেন্দার সিংটা চিনেন, বডি বিল্ডার ইয়েতেন্দার সিং। হ্যাঁ, ইয়েতেন্দার সিং এর একটা ভিডিওতে উনি বলছিলেন যে সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি, তখন আমাদের বডি প্রথম মিলটা যে আমরা খাই, এই মিলটা ডাইজেস্ট হতে সবচেয়ে বেশি সময় লাগে, কারণ আমাদের বডির মেশিনটা স্টার্ট হয়ে রান হইতে সময় লাগে অনেক। এই প্রথম মিলটা ডাইজেস্ট হতে সময় লাগে। তো এই প্রথম মিল খেয়ে যারা ওয়ার্কআউট করবে, তারা যাতে 1.5 থেকে 2 ঘন্টা ব্রেক নিয়ে দেন গিয়ে ওয়ার্কআউট করে। তো মিলটা যাতে ঠিক মতো নামে এবং আপনার স্টমাক ডাইজেশন যাতে সবকিছু অন পয়েন্ট থাকে যখন আপনি ট্রেনিং করবেন, স্টমাকে যাতে কোনো ফুড যায় পড়ে না থাকে, যেটা আপনার ট্রেনিং এর সময় ডিস্টার্ব করবে। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যদি আপনি ডিম খেয়ে 1 ঘন্টা পর যাচ্ছেন জিমে, 1-1.5 ঘন্টা পর যাচ্ছেন, তারপরও যদি আপনার প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনি ওয়ে প্রোটিন 1 স্কুপ ওয়ে প্রোটিন নিয়ে সাথে একটা কলা খেয়ে দেন আপনি ওয়ার্কআউটটা করতে পারেন 45 মিনিট পর, সো দ্যাট সেখানে আপনার খুব একটা বেশি বদার করবে না আপনার পেট। বাট হাফ স্কুপ ওয়ে না, আপনি 1 স্কুপই খাওয়া উচিত। ওয়ালিদ ভাই, আপনি জি ভাই। আছেন? হ্যাঁ শুভ ভাই। না, আপনি অনেকক্ষণ কথা বলতেছেন না, আমার তো ভালো লাগতেছে না। না আমি আপনার কথা শুনতেছি। আপনার আচ্ছা ওয়ালিদ অনেকদিন ভাই, এই দেখি না। ব্যাপারে আপনার কোনো না আমি একমত ভাই, ঠিক আছে। মানে অন্য কোনো আইডিয়া আছে? এটা ইজিয়েস্ট ওয়ে। ওনার যদি টাইম কম থাকে মিলের পরে, আর যদি ওই অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা হয়, তাহলে ওয়ে প্রোটিন বেস্ট ওয়ে। অলরাইট, নেক্সট কোশ্চেন। গাও ভাই, শুরু করেন না। নেক্সট কোয়েশ্চেন, ক্যালোরি ডেফিসিয়েট এর সময় কোন টাইপের ওয়ার্কআউট করব? হেভি অর লাইট ওয়েট? সেটস এন্ড নাম্বার অর রেপস কেমন থাকবে?
ওয়ালিদ ভাই আচ্ছা, এটা বাংলাদেশের জিমগুলোতে একটা বিগেস্ট মিসকনসেপশন। অফ সিজনে হেভি ওয়েট মারতে হবে, লো রেপস, আর আপনার ক্যালোরি ডেফিসিটে থাকলে বা শ্রেডিং করতে থাকলে আপনি লাইট ওয়েটে হাই রেপস মারতে হবে। হাই রেপ কিংবা গেইনিং হ্যাঁ। ফেজে হেভি ওয়েট, কাটিং ফেজে লাইট ওয়েট। কাটিং ফেজে আপনার আমরা হাই এটা রেপস, নিয়ে মনে লো হয় ওয়েট। এর আগেও কথা বলেছি, হ্যাঁ, একসাথে আমরা এই হুম। চারজনই। এটা খুব কমন ভাই, এটা খুব কমন একটা মিসকনসেপশন যে আপনার বাট আমি গেইনিং মনে ফেজে করি যে হেভি এই ওয়েট, লো প্রশ্নগুলো মানুষ রেপস। যত করবে মানুষ জানতে পারবে, ঠিক না ওয়ালিদ ভাই? হ্যাঁ, আরো মানুষ অবশ্যই। তার ওনার থ্রুতে আরো মানুষ জানতে পারবে। প্লিজ ওয়ালিদ ভাই প্লিজ। সো গেইনিং ফেজে আপনার হেভি ওয়েট, লো রেপস, আর আপনার কাটিং ফেজে লো ওয়েট, হাই রেপস, এটা মানুষ মনে করে। কিন্তু অ্যাকচুয়ালি আপনার, আমার কাছে মনে হয় যে কাটিং ফেজে আপনার, গেইনিং ফেজে আপনি যেভাবে হেভি ওয়েট মারতেছেন সবকিছু ফর্ম ঠিক রেখে আপনার একটা মোটামুটি 8 to 12 রেপ রেঞ্জে থাকতেছেন। কাটিং ফেজেও আপনার এই হেভি ওয়েটটা কন্টিনিউ করা আরো বেশি ইম্পর্টেন্ট। হেভি ওয়েট কন্টিনিউ করা আরো বেশি ইম্পর্টেন্ট এই কারণে, কারণ আপনি যখন ক্যালোরি ডেফিসিটে চলে যাবেন, আপনার বডি যখন স্টার্ভ করতে থাকবে, তখন যদি আপনি লাইট ওয়েট হাই রেপস করা শুরু করেন, তাহলে মানে বেশি চান্সেস আছে আপনার মাসেল লুজ হওয়ার। আপনার মাসেলে ওই মানে আগে যেভাবে আপনি যে এফোর্টটা দিতেছেন, যে আপনি লোড দিতেছিলেন, হাইপারট্রফি করতেছেন, ইন্টেন্সিটি ওইরকম রাখতেছিলেন, এখন আপনি ওটা কমায় দিছেন, লোড কমায় দিছেন। এখন আপনার নিউট্রিশনেও আপনি প্রোটিন ইনটেক ঠিক আছে, কিন্তু আপনি ক্যালোরি ডেফিসিটে আছেন, সো আপনার ইজি টু লুজ মাসেল। সো ওই ক্ষেত্রে আপনার কাটিংয়ে অবশ্যই যেভাবে আপনি অফ সিজনে করতেছিলেন ওই রকমই রাখা উচিত ওয়েটের ক্ষেত্রে। আর রেপসও হাই রেপস এগুলা ডিপেন্ড করে হইতেছে আপনার ইন্টেন্সিটি কমানো যাবে না, ওয়েট কমানো মানে ওয়েট লো করা যাবে না, এটা হইতেছে মেইন কথা। ওই মিসকনসেপশনটা থেকে বেরোয় আসেন, ট্রেনিং সেম রাখলে সমস্যা নেই। কি বলেন ভাই? হ্যাঁ, মানে এখানে কথাটা হচ্ছে এরকম যে যখন আমরা মাসেল বিল্ডিং করি, লাইক কিংবা ম্যাস বিল্ডিং করি, তখন যেরকম ওয়েটও বেশি থাকে, ফুডও বেশি থাকে, ক্যালোরিও বেশি থাকে। যখন আমরা কাট ডাউনে যাই, তখন দেখা যেতেছে আমরা ক্যালোরি ড্রপ করে দিছি। এখন যদি আমরা ওয়েটও কমায় ফেলাই, তখন কিন্তু আমাদের বডি কিন্তু এই মাসেল ধরে রাখার জন্য আমাদের বডির ওইভাবে করে বানানো হয়। ফাংশন করে না। হ্যাঁ, হ্যাঁ, মাসেলটা টোটালি আমরা জোর জবরদস্তি মানে ফোর্সফুলি বডিরে এটা ক্রিয়েট করাচ্ছি এবং বডিরে হোল্ড করে রাখাচ্ছি। কিন্তু যখন আপনি ক্যালোরি কমায় দিবেন, তখন বডি চিন্তা করবো যে না, মাসেল কমায় আস্তে আস্তে করে মাসেল ড্রপ করা শুরু করি। কিন্তু যদি আপনি এর পাশাপাশি হেভি ওয়েটও পুশ করেন, তখন বডি চিন্তা করবো না, কিছু একটা তো পাইতেছি, ক্যালোরি কম পাইলে কি হবে, লোড তো সেম আছে, তখন কিন্তু বাধ্য ওই জায়গায় থাকবে। যদি আপনি ক্যালোরিও কমায় দেন, পাশাপাশি লোডও কমায় দেন, তখন কিন্তু বডির কাছে এই মাসেল ধরে রাখার কোনো রিজন থাকবে না, সো ও মাসেল ড্রপ করে দিবে। তখন আপনার বডিতে একটা স্মুথ লুক চলে আসে, এবং ওই স্মুথ লুকটাকে দেখলে মনে হয় কি আমার বডিতে ফ্যাট রয়ে গেছে, এবং আমরা তখন কি করি, মনে করি যে আমার বডিতে ফ্যাট রয়ে গেছে, তোমরা আরো ক্যালোরি ড্রপ করে দিই, আরো কার্ডিও করি, আরো বাড়ায় দেই। কার্ডিও বাড়াই দিই, আরো মাসেল লস করি, দেন আস্তে আস্তে ফাঁকা হয়ে যাই। সো বেটার হচ্ছে যে যেই রেপসে যেই ভলিউমে ট্রেনিং করে আপনি মাসেল বিল্ড করছেন, সেম ভলিউমে আপনি কাট ডাউনের সময় মাসেল মেইনটেইন করার জন্য সেম ট্রেনিং ফরমেশন চালায় যাবেন। নেক্সট কোয়েশ্চেন ভাইয়া, LRG9 নিয়ে ডিটেলস জানতে চাই, এন্ড ডেইলি ডোজ কতটুকু? LRG9 আর ওয়ালিদ ভাই? LRG9 হচ্ছে আপনার ভ্যাসোডাইলেটর নাইট্রিক অক্সাইড বুস্টার। এটা ইউজুয়ালি আমরা প্রি ওয়ার্কআউটে নিয়ে থাকি। অনেকে হ্যাঁ, পাম্পের জন্য নিয়ে থাকি। হ্যাঁ, সো নাইট্রিক অক্সাইড বুস্টার পাম্পের জন্য নেই, ভ্যাসোডাইলেটর এটাই। আর মোস্ট অফ দ্য টাইম আপনার প্রি ওয়ার্কআউট গুলোতে এমনিই থাকে, আমরা কিছু কিছু সময় 3 to 5 মিলিগ্রাম এক্সট্রা অ্যাড করি পাম্পের জন্য। রাইট। এই এবং এলআরজিনিনের বেনিফিট হচ্ছে, এলআরজিনিন আমাদের হার্ট হেলথের জন্য অনেক ভালো। রেগুলার 2 থেকে 3000 mg এলআরজিনিন আমাদের হার্টের জন্য অনেক ভালো, আমাদের ব্লাড ফ্লোর জন্য অনেক ভালো। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি আমাদের বডিতে ব্লাড ফ্লো ভালো থাকে ডিউরিং ট্রেনিং, মাসেলের নিউট্রিয়েন্ট আপটেক খুব ভালো হয়, ড্রাইভ অনেক ভালো যায় ব্লাড ফ্লোর সাথে। কিন্তু সবকিছুর মানে আগে পিছিয়ে একটা কথা, যে যদি আপনার বডির হাইড্রেশন, আপনার বডিতে নিউট্রিশন কোনো কিছু যদি ভালো মতো না থাকে, তাহলে এল-আর্জিনিন, এল-সিট্রুলিন, যত প্রকার এল আছে, এল-আর্জিনিন, এল-সিট্রুলিন, তারপরে ভাই আয়োলোজেনিক কি কি আছে, বেটা অ্যালানিন, তারপর অ্যাগমাটিন, বিটরুট এক্সট্রাক্ট, তারপরে গ্লাইসিরল, কোনো কিছুই কাজে দিবে না। সবকিছু নিলেও কাজে দিবে না। কিন্তু মাথায় রাখতে হবে যে আমার আগে আমার
আমার নিউট্রিশন 101 থাকতে হবে। প্রি নেক্সট ওয়ার্কআউটের কোয়েশ্চেন। ক্ষেত্রে এগুলো অ্যাড করার পাশাপাশি আমি আরেকটা জিনিস খেয়াল করছি ভাই, ওই নিউট্রিশন যেমন ঠিক থাকতে হবে, প্রি ওয়ার্কআউটে এইসব জিনিস আমরা নিলে হাইড্রেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। মানুষের একটু ওভারলুক করে, ওরকম 100%, ইম্পর্টেন্স দেয় না। 100%। হাইড্রেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট, মানে হাইড্রেশনের উপরে ট্রেনিং অনেক ভালো খারাপ অনেক কিছু হয়ে যায়। প্রি ওয়ার্কআউটের হাইড্রেশন, বডিতে ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক থাকলে আমি দেখছি অনেক ভালো ট্রেনিং হয়, ভালো ফিডব্যাক আসে, ভালো পাম্প হয়, সবকিছু ভালো। আর ঠিক মতো হাইড্রেটেড না থাকলে, আপনার বডিতে ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক না থাকলে আপনার ইনজুরি হওয়ারও চান্স থাকে অনেক ট্রেনিং এর মধ্যে। ট্রেনিং এর মধ্যে। এবং আমি একটা মানে আজকে একটা জিনিস শেয়ার করতে চাইছি, যে যেটা আজকে আমার সাথে হয়েছে। আমি আজকে একটু বাইরে গেছিলাম, বসুন্ধরা সিটি গেছিলাম একটা জিনিস কিনতে। তো অনেকক্ষণ রাস্তা জ্যাম্প হয়ে গেছি। যাওয়ার পর আমার গিটার সেন্টারে অনেক সময় গেছে, ওখানে অনেক ভিড় ছিল, অনেক কিছু দেখে শোনা নিতে হয়েছে। তো নিয়ে যখন আমি ফিরার পর আমি রাস্তা দিয়ে বলতেছি যে আজকে আর হ্যামস্ট্রিং মারা হবে না। ভাই আমার এত সোয়েট হয়েছে, এত সোয়েটিং হয়েছে, রাস্তায় আমি অনেক বোতল পানি কিনে খেয়েছি, তারপরও মানে মনে হচ্ছে কি আমি পুরো ডিহাইড্রেট ভিতর থেকে। জিমে আসলাম, গাওয়ের সঙ্গে দেখা হইলো, তারপরে পানি খেলাম কতগুলা, দেন পানির মধ্যে কি করছি, সল্ট মিলাইছি আমি, ধরেন প্রায় 3-4 গ্রাম সল্ট মিলে একদম ডিরেক্ট ওটা মেরে দিছি ভাই। উইদিন 3 মিনিটস মনে হলো কি যে আমি আমার জোনে ফিরে আসছি, আবার আমি এখন হ্যামস্ট্রিং কোয়াড সব মারতে পারবো। দেন গাও ভাই আমরা সবাই ডিসাইড করলাম যে আমরা হ্যামস্ট্রিং এর পাশাপাশি লাইট কোয়াডও মারবো, মাইরে দিছি ফাটায়া। এবং আজকে যে পাম্পটা আসছে, আনবিলিভেবল পাম্প। এটা সত্যি। সো হাইড্রেশন অনেক ইম্পর্টেন্ট জিনিস, অনেক ইম্পর্টেন্ট জিনিস, স্পেশালি এখন যে গরমটা পড়ছে ভাই দেশে। গরমটা পড়ছে। হ্যাঁ, মানে যে লবণ নিয়ে মানুষ ভয় পায় লবণ খাইতে, বাট কারো যদি সিভিয়ার হাই ব্লাড প্রেশারের প্রবলেম না থাকে, তার জন্য কিন্তু লবণ আসলে খারাপ না, লবণ আরো ভালো। হ্যাঁ, এই গরমে প্রেশার আর মানুষের লো হয়ে যাচ্ছে ঘামতে ঘামতে। তো এই জিনিসগুলো সবারই খেয়াল রাখা উচিত। সো নেক্সট কোয়েশ্চেন। ফার্মা গ্রেড ফিশ অয়েল বেটার, ডেইলি ডোজ অফ ফিশ অয়েল? ডেফিনেটলি ফার্মা গ্রেড ফিশ অয়েলে কোনো প্রবলেম নাই। আর ডেইলি ডোজ যদি কেউ জিজ্ঞেস করে, ডেইলি মিনিমাম 3 গ্রাম ফিশ অয়েল আমাদের প্ল্যানে রাখা উচিত। ওয়ালিদ ভাই আপনি এটার মধ্যে একটু ডিটেল যাবেন? ডিটেলস ভাই, হ্যাঁ আমরা নর্মালি, আমি যেটা করি সকালে দেখা যায় 1500 থেকে 1800 মিলিগ্রাম, রাত্রেও সেম করি অনেক সময়। সো ডেইলি 2-3 গ্রাম ইউজ করা ভালো। আর ফার্মার গ্রেড তো বাংলাদেশে ভাই এটা একটা সুবিধা, বাংলাদেশে সবকিছু হাতের কাছে পাওয়া যায়। ফার্মা গ্রেডটা কিছু কিছু জিনিস আমার কাছে মনে হয় যে সাপ্লিমেন্ট ব্র্যান্ড থেকে বাংলাদেশে ফার্মা গ্রেডের জিনিসপত্র আরো ভালো। অবভিয়াসলি কোনো প্রবলেম নাই, ফার্মা গ্রেড ইউজ করা ভালো। নেক্সট কোয়েশ্চেন। একটা কোয়েশ্চেন ছিল যে ওনারই সেম কোয়েশ্চেন মনে হয়, ওটা কি মনে হয় পুরোটা আসে নাই মনে হয় না। ফ্যাট লসের টাইমে কার্ব লোড লো করার জন্য ভাইয়া হেয়ার ফল যে হয়, কার্ব লোড লো, আচ্ছা মানে উনি বলছেন যে কার্ব অফ করে দেওয়া, কার্ব কমায় দেওয়া। হ্যাঁ, এটা কি ম্যাক্সিমাম সবারই হয় নাকি যাদের জেনে এরপরে আর কিছু আসে নাই? সো মানে যাদের মেবি তার প্রশ্নটা ছিল যাদের সবার হয় কিনা, মানে সবার হয় কিনা নাকি না যাদের জেনেটিক প্রবলেম হেয়ার ফল হয় তাদেরই হয়, ব্যাপারটা হয়তো বুঝাইতে চাইছে, পুরো কোশ্চেনটা আসে নাই। হ্যাঁ। সো গুড কোশ্চেন। তো অ্যাকচুয়ালি আপনি যখন কার্ব কমায় দেন তখন আপনার হেয়ার ফলটা বেসিক্যালি হয় না। হেয়ার ফলটা হয় যখন আপনি কার্ব কমায় দেন, আপনার বডি স্ট্রেসে চলে আসে, কারণ আপনি তখন গুড মুডে থাকেন না, ব্যাড মুডে থাকেন। কারণ আমাদের বডি সবসময় গ্লুকোজ ক্রেভ করে, কার্বোহাইড্রেট ক্রেভ করে। তো যখন আমার এটা বডি পায় না তখন বডি আনহ্যাপি হয়ে যায়, এবং ওই আনহ্যাপি থেকে ডিপ্রেশনে পড়ে মানুষের হেয়ার ফল হওয়া শুরু করে। এবং আরেকটা রিজন হচ্ছে যে মোস্ট অফ দ্য পিপল যারা কার্ব সাইকেল করে কিংবা ফ্যাট লস প্ল্যান করে, তারা তাদের ধরেন যখন লো কার্ব করলে কিন্তু প্রোটিন বাড়ায় দেওয়া উচিত। কেউ প্রোটিন বাড়ায় না, প্রোটিন ওই জায়গায় রাখে, আনলে আরো কমায় দেয়। তারা ওভারঅল ক্যালোরি ড্রপ করে দেয়, এবং ওভারঅল ক্যালোরি যখন ড্রপ করে দেয় আমাদের হেয়ার, নেইল, স্কিন কিন্তু প্রোটিনের দরকার থাকে। হ্যাঁ, প্রোটিনের দরকার এগুলা রিপেয়ার এবং রিবিল্ড করার জন্য, এগুলা মেনটেন করার জন্য। তো যখন বডি এনাফ প্রোটিন পাবে না তখন অবশ্যই আপনার হেয়ার ফল শুরু হয়ে যাবে। এবং আরেকটা জিনিস যেটা মানুষ অ্যাভয়েড করে, হচ্ছে ডায়েটারি ফ্যাট এবং এসেনশিয়াল ফ্যাট। এই দুইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের হেয়ার, নেইল, স্কিন রিপেয়ার করার জন্য। ঠিক না ওয়ালিদ ভাই, কি বলেন? জি ভাই, হ্যাঁ এক কথা হইতেছে আপনার নিউট্রিশন নিয়ে আপনি যতটুকু সবকিছু ঠিক রাখবেন, প্রবাবলি আপনি যতগুলো প্রবলেম ফেস করবেন বা করতেছেন, চিন্তা করতেছেন, এগুলো আসবে না।
আপনার রাইট নিউট্রিশন অন পয়েন্ট থাকলে এই এক্সট্রা যে প্রবলেমগুলো আছে সবকিছু ডিপেন্ড করতেছে হোয়াট ইউ ইট। সো এইগুলো ঠিক থাকলে, আপনার এসেনশিয়াল ফ্যাট ঠিক থাকলে, যেহেতু আপনার বডির মেনটেনেন্সের জন্য মাসেলের পাশাপাশি অবভিয়াসলি আপনার নেইলস, হেয়ার, চুল, এগুলা সবকিছুর জন্য একটা প্রোটিনের দরকার আছে। তো ওগুলা ডেফিনেটলি যদি আপনি মেনটেন করতে পারেন, সবকিছু ঠিক রাখতে পারতেছেন, তাহলে প্রবাবলি এই জিনিসগুলো আসবে না। আসবে না। হ্যাঁ, আর এই যে মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা যখনই কোনো কিছু মানে এই যে ক্যালোরি ড্রপ করে যে মানুষ, হুম এটার জন্য আমি সবসময় বলি কি যে অ্যাকচুয়ালি ক্যালোরি ড্রপ করা না, আপনি স্পেসিফিক ক্যালোরি ড্রপ করা। দ্যাট মিনস আমরা বেসিক্যালি কার্বোহাইড্রেটই আমরা কাট করি, প্রোটিন কিন্তু আমাদের কাট করাটা উচিত না, আনলেস আপনার একদম ওয়েট স্টাক হয়ে গেছে এক জায়গায়, আপনার ওয়েটটা মুভ করতেছে না, সেক্ষেত্রে গিয়ে আপনি প্রোটিন কিছুটা কমাইতে পারেন। কারণ যখন আপনি ওয়েট লস করতেছেন, আপনি ধরেন শুরু করছিলেন 85 কেজি বডি ওয়েট দিয়ে, আপনি কমতে কমতে 77 কেজিতে চলে আসেন, তখন কিন্তু আপনার বডি আর ওই 85 কেজি পরিমাণ প্রোটিন হয়তো বা দরকার নাও লাগতে পারে। সেক্ষেত্রে আপনি কিঞ্চিত প্রোটিন ড্রপ করতে পারেন, বাট ইট ডাজেন্ট মিন যে আপনি একদম পুরা একদম উড়াই দিবেন। ধরেন খাইতেন হুম 150 গ্রাম মুরগি, 50 গ্রাম উড়াই দিয়ে 100 গ্রাম খাচ্ছেন, এটা কিন্তু আসলে করাটা ঠিক না, এবং বেশিরভাগ মানুষ এটাই করে। এই ভুলটা করার কারণে এই হেয়ার ফল, ইভেন হরমোনাল ইমব্যালেন্স, অনেকে লো লিবিডো ফিল করা, এই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে দেখা দেয়। হ্যাঁ, এই প্রবলেমগুলো শুরু হয় প্রোটিন নামায় দেয়, তারপর আপনার হইতেছে ফ্যাটটারও ওরা অনেক ওভারলুক করে, আপনি দেখবেন। ফ্যাট হ্যাঁ, ফ্যাট ফ্যাট ওরা হইতেছে প্রোটিন কার্ব নিয়ে বেশি ওভার কনসার্ন, কার্ব কমাইতেছে, একদম ড্রপ করে দিতেছে, আপনার কার্ডিও মার্ডিও সব বাড়াইতেছে, কিন্তু ফ্যাটের যে ইম্পর্টেন্সটা আছে আপনার পুরা বডির মেনটেনেন্সের জন্য, হরমোনাল ব্যালেন্সটা ঠিক রাখার জন্য, এগুলা দেখেই না। ফ্যাটটা আমার কাছে মনে হয় যে ফ্যাটটা সবচেয়ে নেগলেক্টেড ম্যাক্রোনিউট্রিয়েন্ট জেনারেল পিপলের কাছে। ডেফিনেটলি এটা মানুষজন এই অ্যাবসলিউটলি জিনিসটা করে, এবং এটা করার কারণেই কিন্তু ওই হরমোনাল ইনব্যালেন্স গুলো দেখা দেয়। এবং ফ্যাট লস ভালো যদি কেউ চায় তার ফ্যাট লস ভালো মতন হবে, অবশ্যই তার বডিতে ডায়েটারি ফ্যাট অ্যাড করতে হবে, নাহলে হুম। বডি কিন্তু ফ্যাট ডিপ্রাইভ মোডে চলে যায়, তখন কিন্তু বডি ফ্যাট ছাড়ে না, ফ্যাট আরো হোল্ড করে রেখে দেয়। এটা কিন্তু অনেকেই জানে না। সো নেক্সট কোয়েশ্চেন। গাও ভাই, what Hmm. is your next question? Next question. Top 4 back exercise for bigger back and shoulder. Press barbell or machine. This exercise important. আচ্ছা, মানে কি ওনার প্রশ্নটা ছিল যে টপ 4 ব্যাক এক্সারসাইজ এবং বড় ফর শোল্ডার বানানোর বিগার জন্য, ব্যাক এন্ড শোল্ডার না এন্ড না, শোল্ডার ফর বিগার না। শোল্ডার ডাম্বেল প্রেস অথবা বারবেল প্রেস দরকার কিনা, আচ্ছা, এটাই তো প্রশ্ন। হ্যাঁ ওয়ালিদ হ্যাঁ। ভাই, টপ ব্যাক 4 ব্যাক এক্সারসাইজ। ব্যাক আপনার প্রিয় ব্যায়াম, এটাই হ্যাঁ, আপনি বলবেন এটা। আমার কাছে টপ 4 ব্যাক এক্সারসাইজ যদি আমি স্ট্রাকচার করতে চাই 4টা এক্সারসাইজ দিয়ে, এটা হবে ফার্স্ট অফ অল একটা মানে পুল ডাউন মুভমেন্ট। এটা আপনার বডি ওয়েট পুল আপস করতে পারেন অথবা ল্যাট পুল ডাউন করতে পারেন। ল্যাট পুল ডাউনে আমরা ওয়াইড ল্যাট পুল ডাউনই বেসিক এটা করি, আর যদি আপনার পুল আপ করার মতো অ্যাবিলিটি থাকে তাহলে পুল আপ। সেকেন্ড এক্সারসাইজে অবভিয়াসলি বারবেল রোতে আপনি ভেরিয়েশন আনতে পারেন, আন্ডার হ্যান্ড, ওভার হ্যান্ড, বা আপনার বার, ইজি বার দিয়ে অনেকে করতে কমফোর্টেবল ফিল করে রিস্টের জন্য, বা রেগুলার বার দিয়ে। বারবেল রো। থার্ড হচ্ছে আপনার আমার জন্য টিবার রো, আমি টিবার রো অনেক প্রেফার করি। ব্যাক এক্সারসাইজে বারবেল রো আর টিবার রো না থাকলে আমার কাছে মনে হয় যে কমপ্লিট হলো ওইরকম না ভাই। হ্যাঁ কমপ্লিট হইতেছে না। হুম। সো রোয়িং মুভমেন্ট, মেজরিটি রোয়িং মুভমেন্ট, 2টা রোয়িং মুভমেন্ট, একটা পুল ডাউন মুভমেন্ট। হুম। আর ব্যাকের ওভারঅল ডেভেলপমেন্ট বা থিকনেসের জন্য হুম। আমি র্যাক পুল প্রেফার করি। হুম। যদি কোনো কমপ্লিকেশন না থাকে তাহলে অবভিয়াসলি র্যাক পুল বেটার। সো 4টা এক্সারসাইজ দিয়ে যদি স্ট্রাকচার করতে বলেন তাহলে আমি এই 4টা চুজ করব। ফ্যান্টাস্টিক। আর বারবেল প্রেস আর ডাম্বেল প্রেস যদি কেউ মানে শোল্ডার বড় করতে চায়, মানে বিগার ম্যাস বাড়াতে চায় শোল্ডারে, ডেফিনেটলি বারবেল প্রেস আর ডাম্বেল প্রেসের কোনো বিকল্প নেই, আইদার ডাম্বেল অথবা বারবেল। বাট এখানে একটা কোয়েশ্চেন আছে, যদি কারো শোল্ডারে সিভিয়ার কোনো ইনজুরি থাকে, ফ্রন্ট ডেলটয়েডে টেন্ডোনাইটিস থাকে, কোনো প্রবলেম থাকে কারো, তো সেক্ষেত্রে সে শোল্ডার প্রেস বারবেল অথবা ডাম্বেলটা অ্যাভয়েড করে সে মেশিন শোল্ডার প্রেস করুক, অথবা সে ডাম্বেল সাইডের ল্যাটারাল রাইজে ফোকাস করুক বেশি, দেন বাকি যেগুলো আছে সেগুলোতে ফোকাস করে। বাট যদি সিভিয়ার কোনো ইস্যু থাকে তাহলে অবশ্যই প্রেসিং গুলো যেমন বারবেল Movement প্রেস, থাকতেই প্রেস, হবে। এই দুটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে। নেক্সট কোয়েশ্চেন। আর কি কোয়েশ্চেন আছে? আছে।
নেক্সট ও কোয়েশ্চেন। মজার মজার দুটো কোয়েশ্চেন আছে, ভেরি ভেরি নাইস কোয়েশ্চেন্স। বলেন শুভ ভাই। কোনটা আগে করবো? আচ্ছা, মানে ইন্টারেস্টিংটা পরে করি। হাউ টু ইমপ্রুভ স্লিপিং টাইম অ্যান্ড কোয়ালিটি। স্লিপিং টাইম অ্যান্ড কোয়ালিটি। দুনিয়াদারি ভুলে সবকিছু ঘুমান, মাথার থেকে বের করে দিয়ে ঘুমানো। ঘুমান। কারো চিনি না ভাই, এর থেকে আর বেটার কি হইতে পারে? আমি আর কিছু জানি না। স্লিপিং কোয়ালিটি যদি কেউ বেটার করতে চায়, ঘুমানোর আগে মোবাইল হাতে নেওয়া বন্ধ করে দিক। কারণ ঘুমানোর 30-40 মিনিট আগে মোবাইল হাতে নিলেই ডিস্ট্রাকশন শুরু হয়ে যায়। কারণ ওই যে আমি বলছিলাম না যে আমাদের সমাজের আশপাশে অনেক কিছু হয়, লাইক দেখা গেল যে আপনি এমন কোনো কিছু চান না যেটা আপনার চোখের সামনে আসলে, লাইক আপনার এক বন্ধু, আপনার পছন্দের গাড়িটা আপনার বন্ধু আপনার আগে কিনে ফেলছে। এই জিনিসটা হ্যাঁ, ঘুমানোর সময় আপনার ব্রেনে প্রচুর ডিস্টার্ব করবে আপনারে, এবং এটা আপনার এত প্যারা দিবে যে আপনি এটা এটা আমার কেন জানি মনে হয় এক্সাম্পলটা তাসদিদ ভাই আমাদের এর আগেও দিছিল। হ্যাঁ হ্যাঁ দিছিলাম। হ্যাঁ এর আগে এই হ্যাঁ, এটা নিয়ে কোশ্চেনটা একটা সেম কথাই ছিল, কোশ্চেন ছিল, পুরো সেম সেম কোশ্চেন কোয়েশ্চেন হ্যাঁ ছিল। ঘুমানোর মানে 8 ঘন্টা ঘুমানো দরকার নাকি, এরকম একটা কোয়েশ্চেন হ্যাঁ ছিল, অ্যান্সারের হ্যাঁ, প্যাটার্ন ডেজাভু এরকমই ছিল। আসতেছে। আমি কই যে হ্যাঁ, কি রে, হ্যাঁ। এটা শুনছি শুনছি লাগে, এই বাট এই সেম ভাবে এই সেম কথা। হ্যাঁ, কারণ এটা আমি আমি সেম কোশ্চেনের অ্যান্সারটা রিপিট করি এই কারণে যে ওনার কারণে আরো মানুষ যারা শুনে নাই তারা শুনুক। সব কোশ্চেনই আমরা রিপিট করি, কারণ মানুষের অ্যান্সার মানুষ যত জানবে তত মানুষের আরো লাভ হবে, সব মানুষ জানতে পারবে ব্যাপারগুলো। সো অ্যাবসলিউটলি। ওইটাই, আপনি ঘুমানোর আগে মোবাইল টোবাইল থেকে দূরে থাকেন এবং ট্রাই করেন যে মাথা থেকে সব চিন্তা ভাবনা ফালায়, যদি আমরা মানুষ, এটা আমার জন্য টাফ, বাট চেষ্টা করেন। কারণ ঘুমটা আমাদের একান্তই নিজের জন্য একটা দরকারি জিনিস, যেটা আমাদের সুস্থভাবে বাঁচতে হইলে, ভালোভাবে লাইফ লিড করতে হইলে, ভালোভাবে যদি আমরা ব্রেন ফাংশন করাতে চাই, ঘুম আমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সো ঘুমানোর আগে এগুলা চিন্তা ভাবনা বাদ দিয়ে, মানে মোবাইল টোবাইল দেখা বাদ দিয়ে, আপনি একদম 30 মিনিট আগে মোবাইলটা দূরে সরায়া ঘুমানো আমার একান্ত ব্যক্তিগত একটা জিনিস, যে জিনিসটা আমি টেনশন ফ্রি ঘুমাইতে চাই। আমাদের একটা কোয়েশ্চেন আছে যেটা আমি সেভ ইট ফর দ্য লাস্ট। হাউ টু লুজ 5 kilograms in 1 month? ইজি। আপনি যদি প্রথম দিকে ফ্যাট ভাই লস, ভাই, এক সেকেন্ড। এক মাসের কি দরকার? এটা আরো কম সময় সম্ভব কিনা? 1 মাস অনেক সময়। দেশি মুরগি খান, তাড়াতাড়ি কমে যাবে। আচ্ছা, বাট না, সেটা ছাড়াও মানে উনি যদি ওভাবেই মানে 5 কেজি কমানোর যদি ইয়ে থাকে, হুম, উনি তো ওই যে 48 ঘন্টায় 2টা মিল নিয়ে নিতে হয়েছে, আর 72 ঘন্টায় 2টা মিল নিয়ে 72 ঘন্টা থাকলো, তখন পানি টানি বেড়ে যাবে না? পানি বের হয়ে যাবে, সাথে ওনার মাসেলও হারায় যাবে, দেন বডিও বিষাব দিবে। তবে 5 কেজি তো বেশিক্ষণ লাগবে না কমাইতে, কি বলে? আচ্ছা, না, যদি যেহেতু উনি জিজ্ঞেস করছে 1 মাসের বিষয়, তো 1 মাসে আপনি যদি ফ্যাট লস প্রোগ্রামটা জাস্ট শুরু করছেন, তো 1 মাসে 5 কেজি কমাটা খুব কঠিন কিছু না। কারণ প্রথম দিকে আপনার বডি 2 থেকে 3 কেজি পানি ফেলাই দিবে, দেন আস্তে আস্তে, মানে অ্যাকচুয়ালি প্রথম 1 থেকে 2 উইক আপনার বডি থেকে কমে ওয়াটার ওয়েট, এরপরের 2 উইকে আপনার বডি থেকে কমে ট্রাইগ্লিসারাইড, যে স্কিনের উপরে যে ফ্যাটটা থাকে, পাতলা লিকুইড ফ্যাট, এটা কমে। দেন আস্তে আস্তে করে এই 2, 4, 3, 5 উইক চলে গেলে দেন আস্তে আস্তে আপনার বডি স্টাবার্ন ফ্যাটের দিকে ধীরে 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 আগায়, এবং তখন থেকে আস্তে আস্তে আপনার জার্নিটা শুরু হয় জিগজ্যাগ, কঠিন জার্নি। সো 1 হুম। মাসে 5 কেজি তেমন কোনো বড় কিছু না, বাট মেক শিওর যে আপনি যেটাই করেন হেলদি ওয়েতে করেন, এনাফ প্রোটিন খান, শুরুর দিকে এনাফ কার্বোহাইড্রেট রাখেন যাতে আপনার বডি এনার্জি পায় এবং ঠিক মতো এনার্জি বার্ন আউট করতে পারে, এবং অবশ্যই ডায়েটে এনাফ ফ্যাট রাখবেন এবং এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড ফিশ অয়েল অ্যাড করবেন, এবং স্পেশালি ভিটামিন D3 অ্যাড করবেন। ওয়ালিদ ভাই, এইখানে আপনি যদি একটু কিছু এখানে হ্যাঁ, আমরা পুরো একটা এপিসোড করছিলাম ফ্যাট লস নিয়ে। সো ফ্যাট লসের আমাদের ওই এপিসোডে মেইন কথা ছিল যে ডোন্ট চেজ দ্য নাম্বারস। আমার 1 মাসে করতে হবে, 15 দিনে করতে হবে, এত কেজি কমাইতে হবে। আপনি ওইভাবে ডেসপারেটলি নাম্বার চেজ করেন না। আপনি একটা স্ট্রাকচার করেন, ভালো একটা ডায়েট স্ট্রাকচার করেন, মানে হাই কার্ব রাখেন, ওই বেস থেকে আপনি আস্তে আস্তে অ্যাডজাস্ট করেন উইকলি বেসিসে। ওই যে প্রথমে আপনার 3-4 কেজি ওয়াটার ওয়েট নাইমা যাবে, ডিপেন্ড করে কার বডিতে কতটুকু আছে। সো প্রথমে আপনার দেখা যাবে যেভাবে লুজ হইতেছে, পরে একটু স্লো ডাউন হয়ে যায়, তখন আপনি চেঞ্জেস ওই অ্যাকর্ডিংলি চেঞ্জ করেন। সবকিছু স্ট্রাকচার ওয়াইজ করেন, নাম্বার চেস করেন না, কোনো রাশ নাই। এতটুক টাইম এত কিছু করতে হবে ওইরকম মেন্টালিটি না করে হেলদি ওয়েতে করেন, ভালো হবে। আমার কাছে সবসময় মানে একটা কথা আমি কোথাও শুনছিলাম, এই কোন একটা বডি বিল্ডিং প্ল্যাটফর্মে এই ফ্যাট লস নিয়ে ওনারা বলে হচ্ছে ডোন্ট রাশ দ্য প্রসেস, ট্রাস্ট দ্য প্রসেস। সো রাইট, প্রসেসটারে রাশ করার দরকার নাই, আপনি হেলদি ওয়েতে প্রপার ওয়েতে শুরু করেন, অবভিয়াসলি ভালো হবে।
আর ওয়ালিদ ভাইয়ের একটা কথা আমার এখানে খুব ভালো লাগছে, এটা ফ্যাট লস এপিসোডেও ভালো লাগছে, এই এপিসোডে ভালো লাগছে, ডোন্ট চেঞ্জ দ্য নাম্বার। জি ভাই, সব সময় ডোন্ট চেঞ্জ দ্য নাম্বারস। ওই আমরা শুধু নাম্বারটাকে একটা টুল হিসাবে ইউজ করব, দ্যাটস ইট। রাইট। এটা আমাদের Oh একটা ভাই। রিল হবে, সো ভাই রিল হবে ডোন্ট এটা আমাদের একটা। চেঞ্জ দ্য নাম্বারস। আমি এখন নাম্বার চেঞ্জ করা বাদ, আমি তো কিছুই চেঞ্জ করতেছি না ভাই। নাম্বার চেঞ্জ করেন না সবাই, আপনার নাম্বার চেঞ্জ করেন না। তো আজকে কি আমাদের কোশ্চেন এই কয়টাই ছিল? মোটামুটি সবগুলো অ্যান্সার আমরা দিয়ে ফেলছি। হ্যাঁ হ্যাঁ ওকে, তো আমি এখন একটা কোশ্চেন আমি নিব, স্পেশালি কোশ্চেন আমি রেখে দিয়েছিলাম আমাদের ইউটিউব কোশ্চেন, হুম, আজকের শেষ কোশ্চেন, অ্যান্ড দ্যাট ইজ, প্রশ্নটা হচ্ছে আচ্ছা, টিআরটি ডোজ, মানে টিআরটি ডোজ কতটুকু হওয়া উচিত এবং টিআরটি কি হেলদি কিনা? টিআরটি মিন্স টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি। হোয়াট ইজ দিস? আচ্ছা ওটা তো ওয়ালিদ পুরো ভাই, একটা বিশাল এক টপিক, ওটা নিয়ে আমরা পুরা সেপারেটলি একটা এপিসোডই করতে হবে। মানে এটা নিয়ে এত মানে জেনারেলি এরকম একটা কোশ্চেন করে আপনার উইথাউট এনি ভালো মানে ইনফরমেশন ছাড়া এটা অ্যান্সার করবেন কিভাবে, কার তাহলে কি জন্য, আমরা কিসের জন্য? আমরা এটা আমরা ভাই এটা ধরে রাখি নাকি? এটা আচ্ছা নিয়ে এটা আমরা আমরা পুরা ধরে রাখি। টোটাল ইন ডিটেল একটা ডিসকাস করতে আচ্ছা পারবো। আমাদের ভিউয়ার্সদের জন্য আমরা একটা জিনিস দিতে পারি এখানে, জি আমাদের এই পডকাস্ট যারা দেখবেন তারা সবাই এই পডকাস্টের নিচে, এই ইউটিউবে আমাদের পডকাস্টের নিচে কমেন্ট বক্সে নেক্সট পডকাস্টের জন্য যত কোশ্চেন আছে, কোশ্চেন অ্যানাবলিক রিলেটেড হোক, স্টেরয়েড হুম। রিলেটেড হোক, নিউট্রিশন, সাপ্লিমেন্টেশন, ট্রেনিং, টিআরটি, এইচআরটি, এনিথিং গোজ, Everything. আপনারা এটার নিচে কোশ্চেন করবেন, আমরা এটা নিয়ে ইন ডেপথ হ্যাঁ। ডিটেইল অ্যান্সার কারণ দিব। আমি চাই ভাই টিআরটি পুরা বিশাল একটা টপিক, এটা হুম। নিয়ে মানে এরকম কোনো উইথাউট এনি ইনফরমেশন আমরা জেনারেলি এটার অ্যান্সার না করে, এটা যেহেতু একটু সেন্সিটিভ, আমরা এই পডকাস্টের শুরুতে যেমন বললাম যে মানুষকে যদি জানাতে হয়, এডুকেট করতে হয়, আমরা প্রপারলি করব, সমস্যা নেই। রাইট রাইট তো আমরা কোনো ইনফরমেশন ছাড়া মানে পার্শিয়াল কোনো অ্যান্সার না করে আমরা এটা নিয়ে ইন ডেপথ পুরো আলোচনা করব। ওকে, তো আমাদের পডকাস্ট আজকে কোয়েশ্চেনের অ্যান্সার এটুকুই ছিল। খুব ভালো ভালো প্রশ্ন আসছে এবং সামনে আশা করি আমাদের আরো ভালো প্রশ্ন আসবে। আমরা আপনাদের অ্যান্সার দেওয়ার ট্রাই করে যাচ্ছি এবং আমরা ট্রাই করে যাব। আপনারা একটু আমাদেরকে সাপোর্ট করেন এবং আমাদের এই পডকাস্ট তো অনেকেই দেখতেছেন এবং আমি দেখলাম যে মোস্ট অফ দ্য পিপলই যারা দেখতেছেন তারা সাবস্ক্রাইব করতেছেন না। তো আপনারা একটু কষ্ট করে সাবস্ক্রাইবটা করে ফেলেন। তো আপনারা সাবস্ক্রাইব করলে যেটা হবে যে আমরা আমাদের কন্টেন্ট, ভালো কন্টেন্ট আপনাদেরকে দেওয়ার জন্য আমাদের মধ্যে উৎসাহ থাকবে। এবং দেখেন আমরা তো এখানে র এবং রিয়েল যা ইনফরমেশন দেওয়ার দিয়ে যাচ্ছি, আমরা আপনাদেরকে ওই যে মুরগি আলাদের মতন নাটক করতে বলতেছি না, আবার পটু পটু কথা, কবি সাহিত্যিকের মতন পটু পটু কথা এখানে বলতেছি না। আমরা আপনাদেরকে যেই জিনিসগুলো বলতেছি আপনাদের মানে ব্যক্তিগত লাইফে, আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে, এবং আপনারা একটা সময় চিন্তা করবেন যে আপনাদেরকে এই যে এখানে 4 জন মানুষ ছিল, এই 4 জন মানুষ আপনাদের লাইফ ইমপ্রুভ করার জন্য আপনাদেরকে রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স থেকে নলেজগুলো দিয়ে গেছে এবং তখন আপনারা নিজেদেরকে থ্যাঙ্কস দিবেন যে আমরা এই পডকাস্টটা কেন দেখছিলাম এবং আমরা পডকাস্টটা আসলেই কেন দেখছি এবং এটা দেখে আমরা এখান থেকে আমরা কতটুকু উপকার পাইছি আপনারা নিজের একটা সময় বলবেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং উইথ আস। ইনশাআল্লাহ আপনারা সাপোর্ট করবেন এবং ভাই সবাই একসাথে, হ্যাঁ, লাইক, শেয়ার from and subscribe. সাবস্ক্রাইব।